আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় ভাইয়ার আজকের আমাদের বায়োবস বুকিশ এমসিকিউ সিরিজের আজকের টপিক অণুজীব। এই লেকচারে আমরা এই যে বইয়ের আমরা যে পাঠ্য বই আমাদের মূল একটা বইকে আমরা ফোকাস করি, যেমন উদ্ভিদ বিজ্ঞানে আবুল হাসান স্যারের বইটাকে আইডিয়াল বই হিসেবে গণ্য করে আমরা এটার জন্য এটাকে ভিত্তি করে আমরা এইচএসসি প্রিপারেশন নেই। সো এই বইয়ের কি কি লাইন পড়লে তোমার এমসিকিউ আসবে, কোন লাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা কিভাবে মনে রাখা যায়, হুবহু বই ধরে খুবই লিমিটেড একটা টাইমের মধ্যে তোমাদের এমসিকিউকে কভার করে দেওয়া আজকের লক্ষ্য। বায়োলজির ক্ষেত্রে তোমরা জানো এমসিকিউ কিন্তু তোমার বইয়ের মধ্য থেকেই এক একটা তথ্য আসে। এখানে এমন এমসিকিউ না যে তুমি একটা এমসিকিউ প্যাটার্ন সলভ করবা, ওই প্যাটার্নের মতো করে তোমাকে 10টা প্যাটার্নের তুমি সব এমসিকিউ পাবা, বা এমন না যে এখানে তোমার ডাটা বা তথ্য ওলট পালট করে তোমাকে এমসিকিউ আসে। এখানে সবকিছু দেওয়া আছে, বইয়ের মধ্য থেকে এই ইনফরমেশনগুলাই তোমাকে বিভিন্নভাবে তুলে দিবে একদম সাধারণ জ্ঞানের মতো। তো এই জন্য বায়োলজির এমসিকিউ প্যাটার্নে তোমাকে একটু বই নির্ভর হতে হবে। বইয়ের উপরে ভিত্তি করে বইয়ের কোন লাইনগুলো ভালো করে পড়ে গেলে আমার জন্য কাজে দিবে সেগুলো নিয়েই আজকের এই বুকিশ এমসিকিউ সিরিজ। সো এই এমসিকিউ সিরিজের শুরুতেই হৃদয় ভাইয়ের তো এটা ডক্টর হৃদয় ইউটিউব চ্যানেলে তোমরা পাবা। এই চ্যানেলের এখানে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা হবে, যেই প্লেলিস্টের মাধ্যমে হুবহু প্রত্যেকটা চ্যাপ্টারের বইয়ের লাইন ধরে যেগুলো থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে সেভাবে তোমাদেরকে লাইন ধরে ধরে পড়ানো হবে। তো তোমরা এটা শেয়ার করে রেখো ফ্রেন্ডদের মধ্যে, সো দ্যাট এইটা এইচএসসির সময় তোমার যেন একটা চ্যাপ্টারে কোন কোন জিনিসগুলো পড়ে গেলে তোমার হয়ে যাবে এবং সেগুলো থেকেই বারংবার প্রশ্ন এসেছে সেগুলো হয়ে যায়। সো আমরা দেরি না করে আমি তোমাদের হৃদয় ভাইয়া ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করেছি এবং বিগত 5 বছর ধরে অনলাইনে পড়াচ্ছি। সো আজকে হৃদয় ভাইয়ের প্রথম ক্লাস এই সিরিজে। তো দেখো হুবহু সম্পূর্ণ বইয়ের এমসিকিউ সমাধান, আমার এই লোগোটাই হচ্ছে যে তোমার বই থেকে আমি ধরে ধরে তোমাদের এমসিকিউ দুশ্চিন্তা তোমাদের দূর করব। ওকে, সো আমরা শুরু করি। তো প্রথমেই দেখো অণুজীব চ্যাপ্টারটার মধ্যে অণুজীব তার মানে ক্ষুদ্র ক্ষুদ্র জীবিত বস্তুগুলো নিয়ে আমাদের আলোচনা, ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলোকে নিয়ে ওইখানে পড়া, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, এখানে ম্যালেরিয়া, এই তিনটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। এখন যখন আমরা এখানে পড়তে যাই প্রথমেই আমাদের কিছু টপিকে আলোচনা আসবে, সেটা হচ্ছে ভাইরাস। প্রথম টপিক আমাদের ভাইরাস, এই শব্দটার অর্থ কি, এটা একটা প্রশ্ন আসতে পারে যে বিষ, ভাইরাস শব্দের অর্থ কি বিষাক্ত। ওকে, এখন এই ভাইরাসটা কেমন একটা জীব বলতো? এটা হচ্ছে একটা অতি আণুবীক্ষণিক, তোমাকে আসতে পারে অতি আণুবীক্ষণিক জীব কোনটি, তাহলে এটা হচ্ছে কি ভাইরাস, তাই না? ভাইরাস এত ক্ষুদ্র যে ওকে খুঁজেও দেখা যায় না, এত ক্ষুদ্র, এরকম মাইক্রোস্কোপের মধ্যেও আরো আলট্রা জুমিং করতে হয়। সো ওর নাম কি আলট্রা মাইক্রোস্কোপিক ভাইরাস। মানে কি, এটা হচ্ছে অতি আণুবীক্ষণিক। এবার আসো, এই যে ভাইরাসের কথা বলছে না, হ্যাঁ, এই যে ভাইরাস হচ্ছে কি কি দিয়ে গঠিত? এখানে একটা নিউক্লিক অ্যাসিড থাকবে এবং একটা প্রোটিন আবরণ থাকে, তাহলে ভিতরে ডিএনএ অথবা আরএনএ থাকবে এবং চারপাশে কি একটা প্রোটিন আবরণ থাকে। ওকে, এখন দেখো ভাইরাসের মধ্যে অনেক বিজ্ঞানীর নাম তোমরা প্রথমেই পাবা। আসলে ভাই সব বিজ্ঞানী পড়বো না, এত বিজ্ঞানীর নাম আমরা পড়বো না, ঠিক আছে? তো প্রথমে আমরা আসি, একটা তথ্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস কোনটা? টোবাকো মোজাইক, অর্থাৎ টোবাকো কি তামাক, তামাক পাতার যে ওইখানে মোজাইক রোগ করে একটা ভাইরাস, সেটা হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি এখানে এই জায়গায় আরেকটা জিনিস আমরা মনে রাখবো, দিমিত্রি আইভানোভস্কি, ঠিক আছে? দিমিত্রি আইভানোভস্কি, তাকে কি বলা হয়? ভাইরাসের আবিষ্কারক বলা হয়। তাহলে যদি তোমাকে বলে এই যে ভাইরাসের আবিষ্কারককে, এটা একটা এমসিকিউ হতে পারে যে দিমিত্রি আইভানোভস্কি। ওকে, তাহলে দুইটা বিজ্ঞানীর নাম আমরা এখানে জানলাম, একটা বিজ্ঞানীর নাম আমরা এখানে ভালো করে জেনে ফেললাম। অন্য বিজ্ঞানীর নাম এগুলো আমাদের এইচএসসি লেভেলে বিজ্ঞানী এত আসে না, এগুলো থেকে তোমাদের আসে না। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন প্রায় করে যে প্রথম এই যে ক্যালাসিত স্ট্যানলি, তিনি কি করেন? প্রথম মোজাইক যে এটাকে ক্যালাসিত করে পৃথক করেন, তাহলে ডব্লিউএম স্ট্যানলি তিনি এটাকে পৃথক করেন, তিনি এটা নিয়ে গবেষণা করেন। তাহলে এই যে তামাক মোজাইক যে ভাইরাসটা, এটাকে প্রথম পৃথক করেন কে? স্ট্যানলি সাহেব। স্ট্যানলি সাহেব এটাকে পৃথক করেন। ওকে, এরপরে একটা জিনিস মনে রাখতে হবে, এই বিজ্ঞানীদের নাম বাউডেন এবং পিরি, এই দুইজন কি করছেন? ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করছেন, যে ভাইরাস রাসায়নিকভাবে কেমন, তাহলে এটাকে বাউডেন পিরি এই দুজন মিলে রাসায়নিক প্রকৃতি বর্ণনা করছেন। তো আমার মনে হয় যে অন্যান্য বিজ্ঞানী তুমি দেখলে দেখো, না দেখলে নাই, এটা তোমার ব্যাপার, বাট এই কয়েকটা বিজ্ঞানী একটু দেখবা, স্ট্যানলি,
আইভানোভস্কি এবং বাউডেন এন্ড পিরি, এরা দুইজন মিলে ভাইরাসের রাসায়নিক গঠন বলছে, তাহলে তাদেরটা আমাকে একটু জানতেই হবে, রাইট? বাউডেন, পিরি, ওকে, এরা দুইজন রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন। এরপরে দেখো, এই যে বললাম না একটু আগে স্ট্যানলি, ইনি কিন্তু এই যে তামাক টোবাকো মোজাইক ভাইরাসটাকে আলাদা করছেন, করে এইখানে নিয়ে অনেক গবেষণা করছেন। তো উনি ভাইরোলজি কি, ভাইরাস নিয়ে যেখানে পড়াশোনা গবেষণা সেটাকে বলে ভাইরোলজি। লজি মানে কি, বিদ্যা। ভাইরাস নিয়ে যে বিদ্যা সেটাকে ভাইরোলজি। এখন ভাইরোলজির জনক কাকে বলে? ভাইরোলজির জনক বলে হচ্ছে তোমার WM স্ট্যানলি সাহেবকে। কাকে বলা হয়? WM স্ট্যানলি। তাহলে ওনার নামটাকে আরেকবার মনে রাখতে হবে। এই স্ট্যানলি সাহেব, আইভানোভস্কি এবং বাউডেন, পিরি, এদের নামটা আমরা একটু মনে রাখবো। এখন দেখো, ভাইরাস থেকে অনেক এই যে এরকম ন্যানোমিটার আছে না, এগুলো এইচএসসি তে খুব একটা আসে না। অ্যাডমিশনও মাঝে মাঝে দিতে পারে, এইচএসসি তে এইসব ন্যানোমিটার খুব একটা দেয় না। তো আমরা যেটা মনে রাখবো যে ভাইরাসের সবচেয়ে ক্ষুদ্রতম ভাইরাস কোনটা? এই যে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ। কি? গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস, এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র। গবাদি পশুর এখানে গোটা গোটা এরকম হয় ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, ওইটা দিয়ে কি মুখে এবং পায়ে ওই জায়গায় হয়। এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম ভাইরাস। তোমাকে আসতে পারে ক্ষুদ্রতম ভাইরাসের নাম কি, এটা তুমি বলবা ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। ওকে, এখন দেখো, ভাইরাস যখন আমরা বলি ভাইরাস কি, এটা একটা জীবিত বস্তু নাকি এটা একটা জড় বস্তু? এই যে এটার মতো জড় বস্তু, এটা নিয়ে একটা প্রশ্ন থাকে যে ভাইরাস কেমন বস্তু ভাইয়া। তো ভাইরাস নিয়ে যখন আমরা বলি, তাও দেখো ভাইরাসকে বলা হচ্ছে যে এটা জীবিতও না আবার জড় বস্তুও না। ভাইরাস কি? ভাইরাসই। তো এই কথাটা বলছে যে ভাইরাস ইজ ভাইরাস, এটা জড় বস্তুও না জীবিত বস্তুও না। ওকে, তো এখন আমরা এই জায়গায় দেখো, এই যে কথাটা ভাইরাস, এই কথাটা লৌফ সাহেব বলছেন এই কথাটা নিয়ে। এখন তোমাদের জড় বৈশিষ্ট্য এবং জীবীয় বৈশিষ্ট্য, এগুলা থেকে মাঝে মাঝে তোমাদের বহুপদী প্রশ্নগুলো একটু আসতে পারে, যে কোনটি সঠিক নয় কোনটি সঠিক, এভাবে দিতে পারে। তো আমরা দেখো, এটা একবার তুমি যদি জড় বৈশিষ্ট্যটা দেখো, তুমি এমনিই বুঝে যাবা যে এগুলো জড় বৈশিষ্ট্য, একটা রাসায়নিক কণার মতো বৈশিষ্ট্য ভাইরাসের। জড়, এই যে কলম, যে কোনো রাসায়নিক কেমিক্যাল উপাদানের মতো। যেমন দেখো, অকোষীয় অতি আণুবীক্ষণী। অকোষীয়, কোষ নাই, ক্ষুদ্র, কোনো কোষ নাই, তাহলে কোষ নাই যেহেতু তার মানে সে জড়। এনজাইম নাই, এটা পড়বা। ফিল্টার যোগ্য নয়, এনজাইমও নাই, তাহলে এটা জড়। এনজাইম কাদের থাকে? জীবীয়দের থাকে। জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়, তার মানে ও একা একা রেখে দাও, ভাইরাস কোনো কাজ করতে পারবে না। ভাইরাস তোমার দেহে গেলে কাজ করতে পারবে না, একা একা পারবে না। ওকে, এটা বলছে। এগুলা এই পয়েন্টগুলো একটু মানে কমনলি। এবং ভাইরাসকে আরেকটা পয়েন্ট মনে রাখবা যে সব করা যায়, সেন্ট্রিফিউজ, ব্যাপন, সাসপেনশন, সব তলানিকরণ সব করা যায়। একটা রাসায়নিক কণার মতো ভাইরাসকে তুমি যা ইচ্ছা তা করতে পারবা। তাহলে দেখো, এটা একটা রাসায়নিক কণা, জড় বৈশিষ্ট্য, জড় রাসায়নিক বৈশিষ্ট্য। এখন এই যে যখন আমরা বলি জীবীয় বৈশিষ্ট্য, এখান থেকে এমসিকিউ কি? তো জড় বৈশিষ্ট্য তো বুঝলা, জীবীয় বৈশিষ্ট্য কি? চিন্তা করো তো, যে ভাইরাস ও সংখ্যা বাড়াইতে পারে, ভাইরাস সংখ্যা বাড়াতে পারে। তাহলে এইটা একটা পয়েন্ট যে ভাইরাস কি করতে পারে, তার নিজের সংখ্যাটাকে বাড়াতে পারবে। ওকে, নিজে নিজে পারে না, তবে আরেকজনের দেহে পারে। ওকে যদি বলে একা একা তুমি তোমার সংখ্যা বাড়াও, পারবে না, ও আরেকজনের দেহকে ব্যবহার করতে হবে। তো এটা একটা জীবীয় বৈশিষ্ট্য। ভাইরাসের ডিএনএ অথবা আরএনএ থাকে। তো এটা আরেকটা হয়ে গেল যে তার মানে ডিএনএ আরএনএ আছে, তো জীবীয় কিছু বৈশিষ্ট্য তো আছে, আমাদেরও ডিএনএ আরএনএ আছে। ওকে, ওদের কিন্তু বলে যে ডিএনএ অথবা আরএনএ, মানে দুইটা একই সাথে থাকে না। ভাইরাস সুনির্দিষ্ট ভাবে বাধ্যতামূলক পরজীবী। ভাইরাসের পরিব্যক্তি প্রকরণ ঘটে, যেগুলো আমাদেরও ঘটে। এই যে ডিএনএ এর পরিবর্তন, এগুলোকে কি বলে? পরিব্যক্তি। হ্যাঁ, ওকে, ডিএনএ এর পরিবর্তন ঘটে, এগুলো ভাইরাসেও ঘটে। তো এটা দেখো, ভাইরাসে দেখো আমাদের মতো জিনগত, জীবীয় বৈশিষ্ট্য, জিনগত পুনর্বিন্যাস, জিনের এক জিনের থেকে আরেক জিন, এটার মতো ওদের মধ্যে ওলট পালট হয়ে ওরা নতুন একটা বৈশিষ্ট্য দেখাতে পারে। এগুলো তো আমাদের বডির থেকেও পারে, জীবীয় অনেক প্রাণী পারে। তো ভাইরাসে কিছু জীবীয় বৈশিষ্ট্য আছে, যেগুলো এই যে এই পয়েন্টগুলো একটু দেখে যাবা। হ্যাঁ, যে ইম্পর্টেন্ট পয়েন্ট কি কি বলছে, এগুলো জীবীয় আর জড় বলছি। তার মানে এই ভাইরাসের মধ্যে দুই রকম বৈশিষ্ট্য আছে। এগুলো আমাদের তোমার হচ্ছে বহুপদী এরকমগুলোর ক্ষেত্রে, প্রয়োগমূলক এগুলোর ক্ষেত্রে আমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে, এরপরে আসি আমরা। দেখো এবার জ্ঞানমূলক বা অনুধাবন যেগুলো থেকে আসতে পারে, সেটা হচ্ছে প্রথমেই আমরা বলতেছি কি ক্যাপসিড। আচ্ছা, ভাইরাসের গঠনে, ভাইরাসকে আমরা কি জানি যে ভাইরাস
ওর ভিতরে এরকম একটা ডিএনএ থাকবে, হ্যাঁ, ডিএনএ অথবা আরএনএ। তো এই ডিএনএ অথবা আরএনএ চারপাশে একটা প্রোটিন আবরণ থাকে, কি বলে এটাকে? ক্যাপসিড বলে। কি বলে? এই প্রোটিন আবরণটাকে ক্যাপসিড বলে। এখন এই ক্যাপসিডের এক একটা অংশকে আমরা বলি আবার ক্যাপসোমিয়ার। কি বলা হয়? ক্যাপসোমিয়ার। ঠিক আছে, ভাইরাসের এই যে আবরণটা এটাকে বলা হয় ক্যাপসিড। ক্যাপসিডের প্রতিটা একককে আমরা বলি কি? ক্যাপসোমিয়ার। ওকে, এবার দেখো এখানে তাহলে ক্যাপসোমিয়ার বুঝলা। এবার কিছু কিছু ভাইরাসে, যেমন এই যে এই ভাইরাসগুলোর ক্ষেত্রে দেখো ওদের আবার বলা হয়েছে যে ক্যাপসিডের বাইরে আরেকটা আবরণ থাকে এক্সট্রা, লিপিডের আবরণ। এই যে দেখো লিপিড বা লিপোপ্রোটিনের একটা আবরণ থাকে, এই যে ইনফ্লুয়েঞ্জা, হার্পিস। তাহলে ওদের এটা একটা এক্সট্রা আবরণ। মেইন আবরণ কিন্তু প্রোটিন, ওই যে ক্যাপসিড যেটাকে বলতেছি। তো এই যে লিপোপ্রোটিনের আবরণ, এই আবরণের যে একক সেটাকে কি বলে? পেপলোমিয়ার। মনে রাখবা, পেপলো ল লিপিড, লিপিডের আবরণটাকে আবরণ, ওই আবরণের একককে প্রতিটা ক্ষুদ্র অংশকে কি বলে? পেপলোমিয়ার। পেপলোমিয়ার। ঠিক আছে, এই নামটা অনেক আসে এমসিকিউতে। আচ্ছা, লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে লিপোভাইরাস। এটা তো কঠিন কিছু না। যে ভাইরাসে লিপিড থাকবে তাকে লিপোভাইরাস, যে ভাইরাসে লিপিড থাকবে তাকে আমরা কি বলবো? লিপিড ভাইরাস। ওকে, এখন এটা গেল আমাদের। এবার ভাইরাসের এই প্রকারভেদগুলো আমাদের প্রচুর আসে। ভাইরাসের প্রকারভেদগুলো আমাদের প্রচুর আসে, এগুলো আমাদের এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনটা কি আকৃতির, এগুলো অনেক আসে। তো আমরা প্রথমেই দেখি, দেখো দণ্ডাকার। দণ্ডাকার ভাইরাস, এটা কি কিভাবে মনে রাখবা? যেটা দণ্ডের মতো, রডের মতো দেখতে। তাহলে এটাকে আমরা মনে রাখবো এটিএম। কি কি? এটিএম দিয়ে। তাহলে কি কি? দেখো এতে আলফা আলফা, এতে আলফা আলফা। টিতে কি? টোবাকো মোজাইক, টোবাকো মোজাইক। ওকে, আর এম তে কি? এই এম তে হচ্ছে মাম্পস। তাহলে আলফা আলফা, টোবাকো মোজাইক, মাম্পস, এই তিনটা হচ্ছে দণ্ডাকৃতির, এটিএম। ওকে, গোলাকার, যেগুলো দেখতে একটু গোল গোল, ওগুলা কি? দেখো কি বলছে এখানে, ওদের মধ্যে যে পোলিও, এটা আমরা এইভাবে মনে রাখি ডেপথ, ডেপথ দিয়ে মনে রাখবা। ঠিক আছে, কি দিয়ে মনে রাখবা ভাইয়া? ডেপথ দিয়ে মনে রাখবা। তো ডেপথে কি কি? দেখো ডিই, এটাতে কি মনে রাখবা? ডেঙ্গু, ডেঙ্গু ভাইরাস। পিতে পোলিও, ঠিক আছে, পিতে পোলিও। টিতে কি মনে রাখবা? টিআইভি, টিআইভি। এইচতে কি মনে রাখবা? এইচআইভি, এইচতে কি মনে রাখবা? এইচআইভি। তাহলে আমরা চারটা, ডেপথ ডেঙ্গু, পিতে পোলিও, টিতে টিআইভি, এইচতে এইচআইভি, এগুলো হচ্ছে গোলাকার। এরপরে 3 নম্বরে আসো। 3 নম্বরে আসো, কি বলছে? ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার। ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার, এখানে বলছে হার্পিস ভ্যাকসিনিয়া। কি বলছে বলতো? হার্পিস ভ্যাকসিনিয়া, হার্পিস ভ্যাকসিনিয়া। তো এটাকে আমরা মনে রাখি এভাবে, হাভা, হাভা। তাহলে যেগুলো একটু ঘনক্ষেত্রাকার, মানে ঘনকের মতো, কিউবের মতো, তো এগুলো কি কি? হাভা, হার্পিস ভ্যাকসিনিয়া। হয়ে গেল। ব্যাঙাচি আকৃতি, কি মনে রাখবা? ব্যাঙাচি, ব্যাঙাচি ট্যাডপোল, ব্যাঙের ওই ছোট ব্যাঙের মতো। তাহলে টি টি দিয়ে সব, T2 T4 T6, T2 T4 T6, এগুলো T2 T4 T6। সিলিন্ড্রিক্যাল, কি মনে রাখবা? সিলিন্ড্রিক্যাল, তাহলে ইবোলা মটর, মটরের স্ট্রিক ভাইরাস, ইবোলা ভাইরাস। ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল। তাহলে এটা কি? মটরের সিলিন্ড্রিক্যাল। তাহলে এই যে দেখো, এটার আমরা এইভাবে মনে রাখি মেস, মেস। ঠিক আছে, মেস। আচ্ছা, এইভাবে দাও, বা সেম, সেম দিয়ে মনে রাখো তাহলে হবে। সেম। সিতে কি? সিলিন্ড্রিক্যাল, সিলিন্ডারের মতো, সিলিন্ড্রিক্যাল। ওকে, সিলিন্ডার। ওকে, ইতে কি? ইবোলা, সেম, ইবোলা, ইবোলা। আর হচ্ছে এম তে কি? মটর, মটরের স্ট্রিক ভাইরাস। ঠিক আছে, এইটা সেম দিয়ে মনে রাখো। ডিম্বাকার, কোনটা ডিম্বাকার বলতো? ইনফ্লুয়েঞ্জা। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখতে একটু ডিমের ডিমের মতো, তো এইটাকে মনে রাখবো আমরা ইন্ডিয়া। ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া, ইনফ্লুয়েঞ্জা, ডিতে ডিম্বাকার, ইন্ডিয়া। ওকে, ইন্ডিয়া। এই জিনিসগুলো যদি একটু এভাবে মনে রাখতে পারো তাহলে তোমার অনেক পড়া হয়ে গেছে, অনেক পড়া হয়ে গেছে। ইন্ডিয়া। ওকে, এরপরে আসো, এই জায়গায় আমরা কি বলছি দেখো তো? এই জায়গায় আমরা বলছি ডিএনএ ভাইরাস। এই জায়গায় কি বলছি? ডিএনএ ভাইরাস। আর এই জায়গায় কি এটা বলো তো? আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস।
তো এইখানে আমি যখন বলতেছি দেখো, হ্যাঁ, ডিএনএ ভাইরাস মানে কি, এটা আরেকটা যে ভাইরাসের ভিতরে ডিএনএ আছে না আরএনএ আছে, সেই অনুযায়ী আমরা আবার ভাগ করতে পারি, সেই অনুযায়ী আমরা ভাগ করি। যেই ভাইরাসের ডিএনএ আছে তাকে ডিএনএ ভাইরাস, যে ভাইরাসে আরএনএ আছে তাকে আরএনএ ভাইরাস। ওকে, তো এখন ডিএনএ ভাইরাস দেখো, এই যে উদাহরণগুলো আমি একটা ছন্দ দিয়ে দিব। তো নর্মালি ডিএনএ কেমন, দ্বিসূত্রক না দুই সূত্রক এরকম। তো এখন এইখানে দেখো কি বলছে, একটা ব্যতিক্রমী পার্ভোভিরিডেই, হ্যাঁ, পার্ভোভিরিডেই গোত্রের এই যে M13 কলিফাস, Chi-X 174 এদের ডিএনএটা এক সূত্রক। তাহলে আমাকে এটা মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, পার্ভোভিরিডেই এটা কি এক সূত্রক। তাহলে আমরা মনে রাখবো পারু একা, পারু একটা মেয়ে, সে কি একা, তাহলে পার্ভোভিরিডেই পারু একা মানে এক সূত্রক, ওর ডিএনএটা এক সূত্রক। ওকে, তাহলে ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস কি, ডিএনএ ভাইরাস বাদ দিলে বাকি যা থাকে সেগুলো আরএনএ ভাইরাস। তাহলে আরএনএ ভাইরাসের এই যে উদাহরণ বাকি সবগুলা। আর রিওভিরিডে, এখানে একটা ব্যতিক্রম বলছে, রিওভিরিডেই গোত্রের এই যে ধানের বামন রোগ এগুলার ভাইরাসটা, ভাইরাসের আরএনএ দ্বিসূত্রক। তো নরমালি আরএনএ কি এক সূত্রক না, এখানে আবার কি বলছে যে রিওভিরিডেই এই গোত্রের ভাইরাসের আরএনএ দ্বিসূত্রক। বুঝছো, হ্যাঁ, দ্বিসূত্রক। তাহলে কি এভাবে মনে রাখো, রিয়া দোকলা। তো এইখানে ছিল পারু একলা, পারু একলা, এখানে রিয়া দোকলা মানে কি, এই যে রিওভিরিডেই, রিওভিরিডেই ওরটা কি, ও হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ, ও কি দ্বিসূত্রক ডিএনএ আছে। বুঝে গেল, হয়েছে? আচ্ছা ফাইন, এগুলা থেকে আমাদের অনেক প্রশ্ন আসে। এই বহিস্থ আবরণী এগুলা থেকে তেমন দেয় না। এই বহিস্থ আবরণী কারা, বহিস্থ আবরণী ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, এই যে একটু আগে বললাম লিপিডের আবরণটা পাওয়া যায়, লিপিডের আবরণটা। তো এটা একবার একটু দেখে যাবে যে হার্পিস, এইচআইভি এগুলা থেকে, এগুলা একটা রিড, এগুলা থেকে তেমন আসে না যে উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস। উদ্ভিদে আক্রমণ করলে উদ্ভিদ ভাইরাস, প্রাণীতে আক্রমণ করলে প্রাণী ভাইরাস, এগুলোতে এমনিই বোঝা যায়। হ্যাঁ, ব্যাকটেরিয়াতে আক্রমণ করে ব্যাকটেরিওফাজ, এগুলো সায়ানোফাজ কি, যারা হচ্ছে শৈবাল, এই যে নীলাভ সবুজ শৈবালকে আক্রমণ করে, তারা হচ্ছে সায়ানোফাজ। তাই এইটা তেমন ইম্পর্টেন্ট না, এটা লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একবার দেখে গেল। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলা। হ্যাঁ, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এর আগেরটা আরো বেশি ইম্পর্টেন্ট আকার অনুযায়ী। এখন তোমার একটা প্রশ্ন, ভাইয়া ডিএনএ ভাইরাসের উদাহরণ আমরা কি জানবো? ডিএনএ ভাইরাস, এটা আমরা একটা খুবই নামকরা ছন্দ আছে, খুবই নামকরা ছন্দ। এটা কি বলে যে টিপুর ভাই টিটু, কি বলছে দেখো, টিপুর ভাই টিটু, টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। হ্যাঁ, তাহলে আমরা কি বলছি আবারও খেয়াল করো, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তাহলে টিপুর, টিআইভি ভাই, ভ্যারিওলা, টিটু এটা, তারপরে ভ্যানিলা, ভ্যাকসিনিয়া, ওকে, হতে হারপিস, হতেতে কি হারপিস, আর এই হতে তো আরেকটা হেপাটাইটিস বি, ঠিক আছে। আচ্ছা, ফ্রান্সে এটা কি ফুলকপি মোজাইক ভাইরাস, এলো, এটা কি অ্যাডিনো, এলোতে কি অ্যাডিনো। এই হচ্ছে তোমার বিভিন্ন প্রকারের ভাইরাস, ঠিক আছে, বিভিন্ন প্রকারের, মানে এই যে ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস গুলা হচ্ছে আমরা এইভাবে মনে রাখবো, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তো ম্যাক্সিমাম ডিএনএ ভাইরাস গুলা কি হয় জানো? ম্যাক্সিমাম ডিএনএ ভাইরাস গুলা হয়, এরা হচ্ছে প্রাণী দেহে আক্রমণ করে, এটা কি প্রাণীতে আক্রমণ করে সাধারণত। তবে একটা ব্যতিক্রম আছে, কি বলতো? একটা ব্যতিক্রম আছে হচ্ছে এই যে ফুলকপি মোজাইক, যেটা উদ্ভিদে মানে ফুলকপিতে আক্রমণ করে, ফুলকপি মোজাইক ভাইরাস। বাকি যত ভাইরাস, এই যে ডিএনএ ভাইরাস দেখতেছো, এরা সবাই প্রাণী দেহে আক্রমণ করে। আমরা ডিএনএ ভাইরাসের একটা ব্যাপার শিখলাম। ওকে, এবার আসো এদের মধ্যে পার্থক্য। এখানে পার্থক্য তোমাদের এমসিকিউ নিয়ে কিছু নাই, অলরেডি সব পড়ছো। এগুলো সিকিউতে অনেক আসে, এই জিনিসটা সিকিউতে পার্ট। সো এটা এমসিকিউ এর তোমার এরকম কিছু না, এমসিকিউ এর জন্য অলরেডি উদাহরণ। সো আমাদের ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসের উদাহরণটা আমাদের ইম্পর্টেন্ট, আর মেইনলি এটা কি সিকিউতে আসে, এই জিনিসটা সিকিউতে আসে। সো এটা আমাদের এখনের অংশ না, আমরা এটা দেখব না।
ওকে, এইগুলা থেকে তোমাদের এখানে কিছু না, এমসিকিউ। এই যে ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ইমার্জিং ভাইরাস কনসেপ্টটা একটু ভালো করে দেখবো। হ্যাঁ, ইমার্জিং ভাইরাস এই জায়গাগুলো থেকে এমসিকিউ প্রচুর আসে। ইমার্জিং ভাইরাস কি মানে, একটা ভাইরাস একটা পোষক দেহ আক্রমণ করে এখান থেকে আরেকটা, ধরো ও এতদিন বাদুরে আক্রমণ করছে, বাদুর থেকে মানুষের দেহে আসছে, অথবা ধরো মানুষের দেহে আক্রমণ করছে, মানুষ থেকে গরু ছাগলে গেছে, বা গরু ছাগল থেকে মানুষে আসছে। তার মানে দেখো এই ভাইরাসগুলা ওর পোষক দেহ, মানে ও যার উপরে এতদিন বসবাস করছে তাকে খালি পাল্টাচ্ছে, কখনো গরু, কখনো মানুষ, কখনো মানুষ, কখনো বাদুর। এই যে পাল্টাচ্ছে, এই ধরনের ভাইরাসকে বলা হয় ইমার্জিং ভাইরাস। তো এই ভাইরাসের উদাহরণগুলো দেখো, হ্যাঁ, এইচআইভি, সার্স, নভেল করোনা ভাইরাস, ইবোলা, এগুলো। হ্যাঁ, তো এইটাকে আমরা মনে রাখি এরকম, দেখো চেন্স, কিভাবে মনে রাখবা? চেন্স দিয়ে। ইমার্জিং ভাইরাস কারা কারা? চেন্স। তাহলে সি তে কি বলতো? করোনা, এইচ তে এইচআইভি, ই তে ইবোলা, এন তে নাইল, এস তে হচ্ছে কি? সার্স, এস তে সার্স। এটা হচ্ছে ব্যাপার। ওকে ফাইন, বুঝা গেল। এখন আসো এই যে ভিরিয়ন, এখন একটা ব্যাপার, ভাইরাসের কিছু টাইপস, একটু স্পেশাল টাইপ। আমরা নর্মাল ভাইরাসের গঠন দেখেছি, আর এইখানে এই যে ভিরিয়নের এই ব্যাপারটা দেখব। ভিরিয়ন কি জিনিস? একটা পারফেক্ট ভাইরাস, মানে ধরো যেই ভাইরাসের এরকম একটা ডিএনএ আছে এবং তার চারপাশে এরকম একটা প্রোটিন আবরণ আছে, এবং সেই ভাইরাস আক্রমণ করতে পারে, সংক্রমণ করতে পারে, রোগ ঘটাতে পারে, তাকে বলে ভিরিয়ন। একদম পারফেক্ট ভাইরাস, তাকে কি বলবা? ভিরিয়ন। ধরো একটা ভিরিয়ন যার সবই আছে কিন্তু তার সংক্রমণ করার ক্ষমতা নাই, কি বলছে? সংক্রমণ ক্ষমতাবিহীন, তখন তাকে কি বলে? নিউক্লিয় ক্যাপসিড। তাহলে তোমাকে যদি বলে সংক্রমণক্ষম একটি পূর্ণাঙ্গ ভাইরাস, তাহলে এটা কি? ভিরিয়ন। আর যদি বলে সংক্রমণ ক্ষমতাবিহীন একটা ভাইরাস, তাকে বলবো নিউক্লিয় ক্যাপসিড। মানে তার গঠন সবই ঠিক আছে, প্রোটিন আবরণ, ভিতরে ডিএনএ আরএনএ আছে, কিন্তু তার সংক্রমণ করার ক্ষমতা নেই, তাকে আমরা নিউক্লিয় ক্যাপসিড বলি। ঠিক আছে? সো হৃদয় ভাইয়ের কিন্তু তোমরা জানো এই একই প্যাটার্নে হৃদয় ভাইয়ের আমরা মেডিকেল কোর্সে আরো অনেক ডিটেইলসে ভেঙে ভেঙে তোমাদেরকে পড়াই। সো সেম জিনিসটা তোমরা যারা এইচএসসি শেষে ভাবছো হৃদয় ভাইয়ের সাথে, তোমরা হৃদয় ভাইয়ের যে কোনো সময় মেডিকেল প্রোগ্রাম হৃদয় ভাইয়ের চলমান থাকে, সেখানে তোমরা যুক্ত হতে পারো। ঠিক আছে? বন্দি পাঠশালার এখানে আমাদের। ওকে, এবার আসো সাব ভাইরাল সত্তা। সাব ভাইরাল সত্তার এগুলোর মধ্যে দেখো কিছু ব্যতিক্রমী ব্যাপার, যেমন ভিরয়েড। ভিরয়েডে বলছে কি, এখানে কোনো ভিরয়েড, মনে রাখো র র মানে এইখানে আরএনএ আছে, কেবল আরএনএ, শুধু আরএনএ থাকে, আর কিছু নাই, নো প্রোটিন। তাহলে এটা হচ্ছে একটা সংক্রামক আরএনএ, যেখানে ওর চারপাশে প্রোটিন আবরণ নাই, প্রোটিন আবরণ নাই। ঠিক আছে? ওকে ফাইন। তো এটা হচ্ছে ভিরয়েড, জাস্ট আরএনএ, নো প্রোটিন। তো এইটার দেখো বলা হয় যে হেপাটাইটিস ডি এর একটা কারণ ভিরয়েড। আবার ভিরয়েড নারিকেল গাছে ভিরয়েড কি রোগ করে? ক্যাডাং রোগ, এগুলো আসতে পারে। কোন নারিকেল গাছের ক্যাডাং রোগ কার মাধ্যমে হয়? ভিরয়েডের মাধ্যমে হয়, ভিরয়েড। আচ্ছা ফাইন। এখন আসো প্রিয়ন, তাহলে কি ভাই? ভিরয়েড বুঝলাম, এই প্রিয়ন নিয়ে বলেন। প্রিয়ন, প্রিয়, প্রোটিন, প্রোটিন। ঠিক আছে? তাহলে প্রোটিন, তার মানে ওর প্রোটিন আবরণ আছে, প্রোটিন আছে কিন্তু ভিতরে আরএনএ নাই, প্রোটিন থাকে কিন্তু তার ভিতরে আরএনএ নাই। হ্যাঁ, এইটাকে আমরা বলি প্রিয়ন। তাহলে প্রিয়ন, প্রোটিন আছে, আরএনএ নাই। তো এরা দেখো কি রোগ করে, এগুলো এমসিকিউতে আসে, প্রোটিন, এগুলো তোমরা পড়বা। কুরু এন্ড ক্রুজফেল্ড রোগ। কি রোগ? কুরু ক্রুজফেল্ড রোগ। কুরু ক্রুজফেল্ড, কুরু ক্রুজ, ভেড়া ও ছাগলের স্ক্র্যাপি রোগটা করে, এবং বহুল আলোচিত ম্যাড কাউ রোগ সৃষ্টি করে। কি রোগ? ম্যাড কাউ, গরু পাগল হয়ে গেছে। ওকে, ম্যাড কাউ রোগ সৃষ্টি করে। তাহলে কুরু, ক্রুজফেল্ড, স্ক্র্যাপি, এই যে ম্যাড কাউ, তাহলে প্রিয়ন। তো এখানে সব দেখো কোথায় আক্রমণ করবে, তোমার এভাবে মনে রাখবা। প্রিয়া, প্রিয়া যখন তোমাকে কষ্ট দিবে, হ্যাঁ বলে না বাংলা ছবিতে দেখছো না, প্রিয়া যখন কষ্ট দেয় তখন কি হয়? পাগলায় যায়, পাগলস। তার মানে সবকিছু স্নায়ুতন্ত্র রিলেটেড। মানুষের স্নায়ুতন্ত্র দেখো, দেখছো স্নায়ুতন্ত্রের রোগ ঘটায় কুরু ক্রুজফেল্ড, মানুষের স্নায়ুতন্ত্রে পাগল হয়ে গেছে, প্রিয়ার দুঃখে পাগল। অন্যদিকে গরু ছাগল, গরুও পাগল হয়ে গেছে, ম্যাড কাউ, গরুরও এমন অবস্থা করছে প্রিয়ন, প্রিয়ার দুঃখে সে পাগল হয়ে গেছে। ঠিক আছে? ভেড়া ছাগল এরাও পাগল হয়ে গেছে। তাহলে এই যে রোগগুলো দেখছো সবগুলা দেখো প্রিয়ন, এভাবে মনে রাখবো আমরা,
প্রিয়ার অভাবে সবাই পাগল হয়ে গেছে, সবার স্নায়ুতন্ত্রে খালি রোগ, মানুষ, ভেড়া, ছাগল, এরপরে হচ্ছে গরু, সবারই স্নায়ুতন্ত্রের কষ্ট। ওকে, এটা হয়ে গেল আমাদের এই জিনিসটুকু। এইগুলা একটু বেশি আসে, প্রিয়ন, ভিরয়েড, ভিরিয়ন, হ্যাঁ, এগুলো রোগ, কোনটা কে রোগ ঘটাইছে, এই প্রশ্নগুলো অনেক অনেক বেশি আসে তোমাদের হচ্ছে এমসিকিউতে। তো ভাইয়া এটা একটু মাথায় রাখবা, ভাইয়ার এই বুকিশ এমসিকিউ, এটার লক্ষ্যই হচ্ছে বই ধরে তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা বলে দেওয়া। আর দেখো টোবাকো মোজাইক ভাইরাস, মনে হতে পারে এখানে কত তথ্য, এইসব সংখ্যা না আমাদের ইয়েতে আসে না, এসব সংখ্যাগুলো আমাদের মানে এইচএসসিতে এত দেয় না। তো আমরা এখানে নিয়ে কিছু করবো না, টোবাকো মোজাইক ভাইরাস ফাইন, কি দৈর্ঘ্য প্রস্থ এগুলোতে আমরা যাব না, কতগুলা ক্যাপসোমিয়ার এগুলা অ্যাডমিশনে অনেক আসে, এগুলা এখানে তোমাদের তেমন কিছু এগুলা আসবে না, ঠিক আছে। খালি একটা তথ্য মাথায় রাখবা, প্রতিটা ক্যাপসোমিয়ারে মানে এই যে টোবাকো মোজাইক ভাইরাস, এই যে ছবিটা দেখো, ওর এখানে যে প্রতিটা ক্যাপসোমিয়ার, এই যে প্রতিটা ক্যাপসোমিয়ার গঠন, এখানে কয়টা অ্যামিনো অ্যাসিড থাকে ভাইয়া? 158টা অ্যামিনো অ্যাসিড। কয়টা অ্যামিনো অ্যাসিড থাকবে? 158টা অ্যামিনো অ্যাসিড থাকে। এই তথ্যটা খালি একটু মাথায় রাখবা, অন্য ওজন টোজন এগুলা নিয়ে তোমাদের প্রশ্ন আসে না, সো এটা নিয়ে টেনশন নিবা না। ফাজ ভাইরাস কি? ফাজ মানে ধ্বংসকারী, ধ্বংসকারী। ফাজ ভাইরাস ও কাকে ধ্বংস করবে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে। তাহলে ব্যাকটেরিওফাজ মানে ব্যাকটেরিওফাজ ভাইরাসটা কি? ও হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এখন এই জায়গায় তুমি দেখো ব্যাকটেরিওফাজ, এখানে কি অনেক কিছু পড়তে হবে? এখানে না, এইখানের এই গঠনটা মূলত দেখো, এই গঠনটা সিকিউতে আসে, এই ছবিটা সিকিউতে আমাদের দেয়। এই ছবিতে কি আছে? একটা মাথা আছে ষড়ভুজাকৃতির, এটা কি লেজ? লেজে তুমি এখানে দেখো এগুলা কি? এগুলা হচ্ছে স্পর্শক তন্তু, এটা দিয়ে সে যে কোনো জায়গায় থাকে। স্পর্শক তন্তু, এটা নিচে এটা হচ্ছে বেস প্লেট, এটা বেস প্লেট, এই যে এটা বেস প্লেট, আর এইদিকে হচ্ছে স্পর্শক তন্তু থাকে, এগুলো হচ্ছে ওর পার্ট। তো আমরা এই জায়গায় বুঝলাম যে সিকিউ এর জন্য এই ছবিটা ইম্পর্টেন্ট, আর এমসিকিউতে জাস্ট পার্টগুলোর নাম জানলা, স্পর্শক তন্তু থাকে 6টা স্পর্শক তন্তু, এগুলা একটু জানলেই হয়। এখানে তেমন আর সিকিউ এর মানে এমসিকিউ এর কিছু নাই। এখানে শুধু একটা জিনিস জানতে পারো, 150টা জিন থাকে। এই যে T2 ভাইরাস, এটা তো একটা T2 ভাইরাস, হ্যাঁ, T2, এই T2 ভাইরাসের যে ডিএনএ, ওর ভিতরে ডিএনএ থাকে, এই যে ডিএনএ, এখানে 150টা জিন থাকে। জাস্ট এই তথ্যটা হাইয়েস্ট মনে রাখতে পারো, এর বাইরে এখানে আর কিছু দরকার নাই, হ্যাঁ, এখানে এমসিকিউতে আর তোমাদের কিছু লাগবে না। এবার আসো এই জায়গায় এমসিকিউতে ভাইয়া আমরা কি দেখব? ভাইয়া কত, এই যে এখানে কত কিছু বলছে। তো কোভিডের এই জায়গা থেকে দেখো, করোনা ভাইরাসের একটা সিম্পল ব্যাপার, এটা দেখতে কেমন? মুকুটের মতো। এই যে দেখো এখানে একটু মুকুটের মতো মনে হয় না? উঁচু উঁচু উঁচু, কেমন যেন মুকুট লাগতেছে, একটা মুকুট। এখন এইটাকে একটা বলা হয় জুওনোটিক ভাইরাস। মানে কি? এই তথ্যটা, এগুলা লাগবে না, এগুলা দরকার নেই তোমাদের, হ্যাঁ। জুওনোটিক ভাইরাস মানে কি? যেই ভাইরাসটা প্রাণী থেকে আসছে, যেমন করোনা কি বলে যে বাদুর থেকে আসছে, ধরো, তারপরে অন্যান্য অনেক ভাইরাস আছে গরু থেকে আসছে, হ্যাঁ, বা শূকর থেকে আসছে, এরকম প্রাণী থেকে আসছে, তাদেরকে বলে জুওনোটিক ভাইরাস, হ্যাঁ। তো করোনা একটা জুওনোটিক, এটা প্রাণী, অন্য প্রাণী থেকে আসছে, এই যে বাদুর, এটা থেকে আসছে। তো এতটুকু, এখানে আর তোমাদের কিছু লাগবে না, এই যে জিনিসগুলো থেকে তোমাদের দেয় না, মানে এইসব সংখ্যাবিদ। এই জায়গা থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, এই যে ছকটা থেকে কি এটা বলছে দেখো, এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক, তিনটা ঘটনার কথা বলছে। এন্ডেমিক মানে কি? দেখো এগুলোর উদাহরণগুলো এমসিকিউতে আসে। এন্ডেমিক মানে হচ্ছে একটা ছোট্ট অঞ্চল জুড়ে, একটা সংকীর্ণ মানে ছোটখাটো অঞ্চল জুড়ে যদি তোমার একটা রোগ ছড়ায় পড়ে, একটা রোগ যদি ছোটখাটো অঞ্চল জুড়ে ছড়ায় পড়ে, এন্ডো মানে ছোট্ট জায়গার মধ্যে এটা ছড়ায় গেছে, তো এইটাকে বলে এইটা। তো এটা কি? মধ্যপ্রাচ্যের, দেখো মার্সকোভ, এটা মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে এটা অনেক ছড়ায় গেছিল, এটাকে বলে এন্ডেমিক। তাহলে ওই মিডল ইস্টের ওই জায়গা জুড়ে এটা ছড়ায় গেছে। এরপরে দেখো এপিডেমিক মানে আরেকটু বিস্তীর্ণ, দেখো আরেকটু বড় জায়গা, আরেকটু বড়। ধরো এরকম বলছে যে পশ্চিম আফ্রিকার একটা বড় অঞ্চল জুড়ে তোমার কি হয়েছে? ইবোলা ছড়ায় গেছিল। তাহলে ইবোলাটা কি? একটা এপিডেমিক। তাহলে এটা অনেক বড় একটা এলাকা, পুরো আফ্রিকা জুড়ে ছড়ায় গেছে, তাহলে ইবোলা এটা একটা এপিডেমিক, আরেকটু বড়, হ্যাঁ। এখন যদি এমন হয় কোনো একটা রোগ পুরো দেশ বিদেশ সব জায়গায় ছড়ায় গেছে, পুরো সব মহাদেশে ছড়ায় গেছে, যেটা হয়েছিল, তাই না? হ্যাঁ, এই যে করোনার সময়, হ্যাঁ, কোভিড, আমরা জানি এই সময়ে এটাকে বলে কি? প্যান্ডেমিক। তাহলে এটা কি? বিশ্বের অধিকাংশ দেশ জুড়ে যখন হয় তখন এটাকে প্যান্ডেমিক বলে। যেমন কোভিড-19, কি বলে? কোভিড-19।
এটা একটা ভালো পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, ডান। তাহলে এই তথ্যগুলা তোমাদের একটু আসে এমসিকিউতে। এখন আসো ভাইরাস কিভাবে সংখ্যা বাড়ায়, এটা কি আমাদের আসে ভাইয়া? ভাইরাস কিভাবে সংখ্যা বাড়ায় এটা সিকিউতে আসে, এটা সিকিউ এর পার্ট। এমসিকিউতে আসবে ভাইয়া? এমসিকিউতে কি এটা দিতে পারে এমসিকিউ এর মধ্যে এরকম? আচ্ছা, আমরা একটু দেখি। দেখো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, এই জায়গায় কি বলছে যে ভাইরাস দুই ভাবে হয়, লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র। ওকে, দুইটা ওয়ে আমরা জানলাম, দুইটা ওয়ে জানলাম। এখন লাইটিক চক্র মানে কি? এটা হচ্ছে ব্যাকটেরিয়ারে ধ্বংস করে, ব্যাকটেরিয়ারে নষ্ট করে সে সংখ্যা বাড়ায়। আমরা প্রক্রিয়ার মধ্যে যাব না, কারণ ওটা সিকিউ এর পার্ট। এখানে এমসিকিউ, বই থেকে কি কি এমসিকিউ আসতে পারে। তো লাইটিক চক্র বুঝলাম। আর লাইসোজেনিক চক্র কি? মানে এটা ব্যাকটেরিয়াটারে ব্যবহার করে আস্তে আস্তে সে সংখ্যা বাড়াবে, ব্যাকটেরিয়ারে ধ্বংস করে ফেলবে এমন না। তো দুইটা হচ্ছে দুই রকম, একটা ধ্বংসকারী আর একটা হচ্ছে ব্যবহার করে করে আস্তে আস্তে সংখ্যা বাড়াবে। এখন যেটা বলা হয় যে এই যে টি সিরিজ, এরা কি? এরা হচ্ছে লাইটিক চক্রে, টি সিরিজের যে ভাইরাসগুলা এরা লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যা বাড়ায়। এরা কোনটা? লাইটিক। আর যদি বলে ল্যামডা ভাজ, এরা কি? এরা লাইসোজেনিক। ল্যামডা মনে রাখো, ল্যামডা লাইসো, ঠিক আছে, ল্যামডা লাইসো। তাহলে কি? লালা লালা, আমরা বলি না লা 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 লা। তাহলে এই যে লাইসোজেনিক ল্যামডা। আর এইদিকে কি? হ্যাঁ, এইদিকে কি? এটা কি? টি সিরিজ ভুক্ত, এই যে লাইটিক। লাইটিক হচ্ছে টি সিরিজ ভুক্ত। ওকে, তাহলে ডান, আমাদের এতটুকু। হ্যাঁ, কোনটা কোন সিরিজ, কোনটার উদাহরণ কি, এগুলো আমাদের আসে। হ্যাঁ, এবং যেমন লাস্টে এইটুকু ইম্পর্টেন্ট যে একটা লাইটিক চক্র যখন একবার হয়, একটা লাইটিক চক্রে কতগুলা নতুন ভাইরাস তৈরি হয়? 30 মিনিটে বলা হয়েছে 300টা নতুন ভাইরাস তৈরি হয়। একটা লাইটিক চক্র যখন সম্পন্ন হয় তখন প্রতি 30 মিনিট পরে 300টা করে নতুন ভাইরাস তৈরি হবে। এই তথ্যটা ইম্পর্টেন্ট আমাদের। আচ্ছা, তারপরে আসি আমরা এখানে। দেখো লাইসোজেনিক চক্র, লাইসোজেনিক চক্রে কারা কারা? এই যে আমরা বলছি ল্যামডা, এরপরে এখানে দেখো P1 ফাজ, M13, তাহলে এটা এমনি মনে রাখবা MPL। লাইসোজেনিকে কারা কারা? MPL। তাহলে এটা কি? M13, তারপরে এটা কি? P1, P তে P1 আর L তে ল্যামডা, ঠিক আছে, L তে ল্যামডা, MPL। ঠিক আছে, মনে থাকবে MPL। আচ্ছা ফাইন, তাহলে এই যে তথ্যগুলা আমরা গুছায় ফেললাম, তাই না? আমরা গুছায় ফেলতে পারলাম। এবার আসলে লাইটিক আর লাইসোজেনিক চক্রের এই যে পার্থক্য, এখান থেকে আমরা অলরেডি পড়েছি যে কোনটা একটা টি সিরিজ, একটা তোমার হচ্ছে ল্যামডা সিরিজ। এই জায়গায় একটা তথ্য তোমাদেরকে মাঝে মাঝে দেয়, যেমন এই যে তথ্যটা আসতে পারে যে এই যে লাইসোজেনিক চক্রে ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ কি হয় বলতো? ব্যাকটেরিয়ার ডিএনএ সংযুক্ত হয়। তো এই যে এখানে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কাটার জন্য, ঠিক আছে, এটা কি করে? ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে ফেলে কে? নিউক্লিয়াস এনজাইম। এই তথ্যটা মাথায় রাখবা। তাহলে কি বলছে? নিউক্লিয়াস এনজাইম ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে ফেলে আর এটাকে সংযুক্ত করে, ভাইরাস আর ব্যাকটেরিয়ার ডিএনএটাকে সংযুক্ত করে ইন্টিগ্রেজ। কে? ইন্টিগ্রেজ। এই এনজাইম ওদেরকে সংযুক্ত করে। তাহলে সংযুক্ত করে কে? এই ভাইরাস আর ব্যাকটেরিয়ার ডিএনএটাকে সংযুক্ত করে। এই যে দেখো, এটাকে সংযুক্ত কে করে? এই যে তোমার ইন্টিগ্রেজ এনজাইম ওকে করে। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম, ইন্টিগ্রেজ এনজাইম ওদেরকে এইখানে সংযুক্ত করে। আর ভাইরাস আর ব্যাকটেরিয়ার ডিএনএ যখন একসাথে হয় ওই গঠনটাকে বলে প্রোফাজ। আর এই যে ভাইরাস আর ডিএনএ একসাথে সংযুক্ত হলো না, সংযুক্ত করে কোন এনজাইম? ইন্টিগ্রেজ। আর এর আগে এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে দিছিল কে? একটা অংশ কাটা লাগবে না, নাইলে ভাইরাসের ডিএনএ কেমনে যুক্ত হবে? তো ব্যাকটেরিয়ার একটা অংশ কাটা লাগবে। কাটার কাজটা করছে নিউক্লিয়েজ। এজ মানে কাটা হলা, বুঝছো? নিউক্লিয়েজ, এজ, এগুলো কেটে ফেলে। তাহলে নিউক্লিয়াস কাটলো, ইন্টিগ্রেজ জোড়া লাগাইলো। এই দুইটা এনজাইমের নাম এখানে একটু লাগে, এগুলো এমসিকিউতে আসে যে কোনটা জোড়া লাগাইছে, কোনটা কি করছে, এগুলা। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব ভেরি ইম্পর্টেন্ট। কোনটা কি রোগ ঘটায়,
উপকারিতা অপকারিতাগুলো, কোনটা কি রোগ ঘটায়, এগুলো আমাদের ভেরি ইম্পর্টেন্ট। এইডস এর পূর্ণরূপ তোমরা দেখে নিবা, অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এইচআইভি দিয়ে হয়, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তো ইমিউন ডেফিসিয়েন্সি মানে এখানে প্রতিরক্ষা ব্যবস্থাটা নষ্ট করে দেয় তোমার দেহে। তো তোমার দেহের প্রতিরক্ষা ব্যবস্থা নষ্ট হলে তুমি আলটিমেটলি অনেক রোগাক্রান্ত হয়ে যাবা। ওকে, এরপর আসো ইবোলা ভাইরাস। ইবোলা ভাইরাসে কি বলছে দেখো, সহজ করে, এত কিছু তোমাদের আসে না। ইবোলা ভাইরাসে এটা একটু খালি মনে রাখবা, এইটাতে কোষগুলা ফেটে যায়, কোষগুলা ফেটে রক্ত বের হয়, এবং এইখানে এটা কঙ্গো নদীতে প্রথম দেখা গেছিল একটা, এতটুকু ইবোলা ভাইরাস। ঠিক আছে, এর বেশি কিছু এখানে এত তথ্য পড়তে যাবা না। আচ্ছা, জিকা ভাইরাসে কি পড়বা বলো তো? এটা একটা ফ্ল্যাভি ভাইরাস, ফ্ল্যাভি গোত্রের একটা ভাইরাস। ওকে, ফ্ল্যাভি ভাইরাস বুঝলাম। এটা এডিস মশা দিয়ে ছড়ায়, এডিস মশা দিয়ে ছড়ায়। এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট যেটা আসবে, এইচএসএ তে আসতে পারে, সেটা হচ্ছে ধরো কোনো গর্ভবতী মা যদি এই জিকা ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, কি বলছি, কোনো গর্ভবতী মা যদি এই জিকা ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, তাহলে তার বাচ্চা অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মাবে। এইটাকে বলা হয় মাইক্রোসেফালি। এই কথাটাকে কি বলে, এই ঘটনাটাকে মাইক্রোসেফালি। সেফালি মানে কি মাথা, মাইক্রো মানে কি ছোট, মাইক্রোসেফালি যার মাথা ছোট, কি বলবা, মাইক্রোসেফালি। তাকে কি বলে, মাইক্রোসেফালি। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাপার। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আমরা বুঝলাম যে জিকা ভাইরাসে, আমার একটা কথা বলতেছে, জিকা ভাইরাসে কি, জিকা ভাইরাসে হচ্ছে যে গর্ভবতী মা যদি জিকা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তাহলে তার এটাকে আমরা বলি মাইক্রোসেফালি। এরপরে আসো নিপা ভাইরাস। নিপা ভাইরাস কি? নিপা ভাইরাস প্যারামিক্সোভিরিডেই গোত্রের পরিবারভুক্ত একটা ভাইরাস, প্যারামিক্সোভিরিডেই, এটা হচ্ছে নিপা ভাইরাস। মনে রাখবা, নিপা ভাইরাস কি, নিপা মেয়েদের নাম, হ্যাঁ, কিন্তু মেয়েরা কি দেয়, একটু প্যারা দেয় না, তো প্যারামিক্সোভিরিডেই, হ্যাঁ, নিপা ভাইরাস প্যারামিক্সোভিরিডেই পরিবারের। আচ্ছা, এটা বাদুরের মাধ্যমে ছড়ায়, এটা নতুন কিছু না, নিপা ভাইরাস বাদুরের মাধ্যমে এটা এমনি ছড়াতে পারে। বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এগুলা নিয়ে আমরা জানি। বার্ড ফ্লু ওই যে পোল্ট্রি, এদেরকে এখানে আক্রমণ করে। সোয়াইন ফ্লু শুকর, এগুলাতে আক্রমণ করে। তো এই যে বার্ড ফ্লুটা দেখো H5N1 এই ভ্যারাইটি দিয়ে হয়, ইনফ্লুয়েঞ্জার এই ভ্যারাইটি দিয়ে বার্ড ফ্লু হয়। সোয়াইন ফ্লুটা হয় মূলত H1N1 এগুলোতে। আচ্ছা, এইখানে এই জিনিসটা মনে রাখতে হবে। এই যে দেখো হেপাটাইটিস বি ভাইরাস, এই হেপাটাইটিস মানে কি, যকৃত, হেপাটাইটিস যকৃতের সাথে, এটা দিয়ে কি হবে, লিভার ক্যান্সার, লিভারের সমস্যা। আচ্ছা, এরপরে মনে রাখো প্যাপিলোমা ভাইরাস দিয়ে কি হবে, নারীদের জরায়ু ক্যান্সার, অ্যানোজেনিটাল ক্যান্সার, এটা নারীদের হয়, ছেলেদের তো আর জরায়ু থাকে না। তো মনে রাখবা, প্যাপিলোমা ভাইরাস নারীদের জরায়ু মুখে ক্যান্সার হয়, অ্যানোজেনিটাল ক্যান্সার, ভেরি ডেঞ্জারাস। সো প্যাপিলোমা কি মনে রাখবা, প্যাপিলোমা, প্যাপিলোমা ভাইরাস। হারপিস সিমপ্লেক্স দিয়ে কি হয়, ক্যাপোসি সার্কোমা, হারপিস সিমপ্লেক্স, এটা দিয়ে কি হবে, ক্যাপোসি সার্কোমা, এটা একটা ত্বকের একটা ক্যান্সার, ক্যাপোসি সার্কোমা। এই ক্যাপোসি সার্কোমাটা হয় হারপিস সিমপ্লেক্স দিয়ে। এই ক্যাপোসি সার্কোমাটা কি দিয়ে হয়, হারপিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে, দ্যাটস ইট, আর কিছু না। হারপিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে কি হয়, ক্যাপোসি সার্কোমা, ক্যাপোসি সার্কোমা। এরপর চিকুনগুনিয়া, আমরা জানি এটা আরএনএ ভাইরাস, এটা নিয়ে তেমন কিছু আসে না। কোভিড-19 এগুলো দিয়ে তেমন তোমাদের এগুলার কোয়ারেন্টাইন মানে হোম কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, এগুলা থেকে তোমাদের আসলে নতুন করে এমসিকিউতে এগুলা থেকে আসার কিছু নাই, এগুলা থেকে আসার কিছুই নাই তোমাদের, হ্যাঁ, এগুলো থেকে। আচ্ছা, এইখানে সব কিছু না, হোম কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, এগুলা রোগ, ড্রাগ, এগুলা মানে ঔষধ, এগুলো আসলে তোমাদের দেয় না। এইসব জিনিস তোমাদের এইচএসসি তে আমি আসতে দেখি নাই। এখানে খালি একটা মনে রাখবা, কোভিডের শনাক্তকারী পরীক্ষাটা কি ছিল, RT-PCR, রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এই পরীক্ষাটা দিয়ে আমরা কোভিড শনাক্ত করতাম। হ্যাঁ, তোমরা হয়তো অনেক ছোট ছিল, অনেক বুঝো নাই, বাট এইটা ছিল সেই পরীক্ষা যেটা দিয়ে ওই যে কোভিডের সময় 2020-21 সালে আমরা এই টেস্টটা দিয়ে আমরা শনাক্ত করতাম যে তার হয়েছে কি হয় নাই, কোভিড হয়েছে কি হয় নাই, এটা দিয়ে আমরা শনাক্ত করতাম। তাহলে RT-PCR হচ্ছে সেই পরীক্ষা। ঠিক আছে, RT-PCR হচ্ছে সেই পরীক্ষা। এইসব WHO-র এইসব জিনিস তোমাদের লাগবে না, হ্যাঁ, এইসব জিনিস তোমরা পড়বা না। আচ্ছা, এখন দেখো ওর উপকারিতা কি কি, ভাইরাসের উপকারিতা। আমরা বিভিন্ন ভ্যাকসিন বানাইতে পারি, স্পেশালি এটাই বলছে, বিভিন্ন জলাতঙ্ক, বসন্ত, হ্যাঁ, এদের ভ্যাকসিন বানাই, প্লেগ, জলাতঙ্ক, হ্যাঁ, বসন্ত, এদের ভ্যাকসিন বানাই। আর একটা হচ্ছে টিউলিপ ফুলে একটা লাল রং হয়, লাল লাল, হ্যাঁ, লালের মধ্যে একটা সাদা সাদা দাগ হয়, টিউলিপ ফুল লাল, লালের মধ্যে সাদা সাদা দাগ,
এই জিনিসটা হচ্ছে, এটাকে কি বলে? ব্রোকেন টিউলিপ। কি বলবে? কি বলবা এটাকে? ব্রোকেন টিউলিপ। তো ব্রোকেন টিউলিপ এটাকে বলে। তো এটা একটা তোমার হচ্ছে যে লাল টিউলিপে সাদা সাদা দাগ দেখা যায়, ঠিক আছে, এটা ভালো। ওকে, লাল টিউলিপে সাদা সাদা দাগ, ভালো। এরপরে আসো এখানে, এবার যদি আমরা বলি, হ্যাঁ, যে কিছু ভাইরাস বা যেগুলো উদ্ভিদে বা প্রাণীতে আক্রমণ করে, যেগুলো আমাদের এমসিকিউতে আসার মতো, হ্যাঁ, যেগুলো এমসিকিউতে আসার মতো, দেখো যেমন অন্যগুলো তুমি দেখলেই বুঝবা, টোবাকো মোজাইক ভাইরাস তামাকে হয়, ভালো। এই যে টুংরো ভাইরাস, এটা কার হয়? ধানে। টুংরো ভাইরাস কোথায় হয়? এটা মনে রাখবা ভালো করে, ভেরি ইম্পর্টেন্ট। ধানে টুংরো ভাইরাস দ্বারা আক্রমণ হয়, টুংরো ভাইরাস। আরেকটা হচ্ছে বাঞ্চি টপ, এই যে দেখো এখানে বাঞ্চি টপ, এটা একটু মনে রাখবা, হ্যাঁ, এই যে বাঞ্চি টপ ভাইরাস, এটা কি? কলাতে হয়, হ্যাঁ, কলাতে, কলাতে বাঞ্চি টাইপ, এভাবে মনে রাখবা। বানর কি? কলা খায়, বানর বাঞ্চি, বানর কলা খায়, তাহলে কলাতে বাঞ্চি টাইপ, বাঞ্চি টপ ভাইরাস হবে, ঠিক আছে, হ্যাঁ, এই জিনিসটা। আর ধানে হচ্ছে টুংরো, ধানে টুংরো, এই দুইটা মাস্ট মাস্ট লাগবে ভাই। এখন এই যে এই ছকগুলো দেখলে আমাদের মাথা নষ্ট হয়, কি পড়বো, কোনটা পড়বো, এত কোন ভাইরাসে কোন রোগ, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, এটা এমসিকিউ এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। এইচএসসি অ্যাডমিশন যেখানেই যাও, এটা থেকে আসবে, এটা থেকে আসবে। তো আমরা একটু দেখি কি বলছে এখানে, যে দেখো প্রথমে এইচআইভি তো এইডস জানি, ইনফ্লুয়েঞ্জা H5N1 আর H1N1। H5N1 কি? বার্ড ফ্লু, এটা মনে রাখবা। 5 কি বড় না উপরে, তাহলে পাখি, বার্ড উপরে, পাখি, পাখির কোনটা হবে? 5 হবে, H5N1। আর নিচে দেখো সোয়াইন ফ্লু, মানে মানুষ, শুকর, এগুলা, এরা কি মাটিতে নিচে থাকে না? নিচে, সোয়াইন নিচে, তাহলে H1 কি কম, তাহলে এরা নিচে, তাহলে এই যে সোয়াইন ফ্লু কার হবে? নিচে দিয়ে হবে, মানে কম, H1। আর বার্ড ফ্লু এটা উপরে, বার্ড পাখি উপরে, তাহলে H5 মনে রাখবে। হ্যাঁ, একটু মনে রাখার জন্য আর কি, ছোটখাটো একটু আউল ফাউল ট্রিক্স একটু দিলে একটু মনে থাকে। ওকে, তারপরে আসো ভ্যারিওলা। ভ্যারিওলা ভাইরাস কি বলছে বলো তো? গুটি বসন্ত। ভ্যারিওলা ভাইরাস গুটি বসন্ত। ভ্যারিসেলা জোস্টার ভাইরাস কি বলছে বলো তো? এটা বলছে জল বসন্ত। ভ্যারিসেলা জোস্টার, তাহলে জোস জোস জল, জল বসন্ত কি? জোস্টার, জল বসন্ত। হ্যাঁ, ভ্যারিওলা, ওকে, ভ্যারিওলা এটা কি? গুটি, গুটি করে না মানুষ, গুটি বসন্ত, ভ্যারিওলা। রাইনো ভাইরাস, এটা দিয়ে সর্দি হয়, সাধারণ সর্দিগুলো রাইনো ভাইরাস। রুবিওলা, এটা মনে রাখবা, হাম। রুবিওলা কি? হাম, এটার মনে রাখবো আমি এমনি হারু, আমি বলি না, বলে না হারু পার্টি, হারসোস বেটা, হারু, তাহলে হাম রুবিওলা, হাম রুবিওলা। এরপর দেখো ভ্যাকসিনিয়া ভাইরাস, এটা কি? গো বসন্ত। হ্যাঁ, এটা মনে রাখবা, ভাগো, ওই বলে না ভাগো, আরে ভাগো ভাগো ভাগো, তাড়াতাড়ি ভাগো, তাহলে ভ্যাকসিনিয়া গো বসন্ত, মানে এটা গরু, গবাদি পশুর হয়, গো বসন্ত, এই ভ্যাকসিনিয়া এটা আসে। পলিওমা ইঁদুরের টিউমার তেমন আসে না, মানে মাঝে মাঝে। প্যাপিলোমা ভাইরাস অলরেডি বলছি, অ্যানোজেনিটাল ক্যান্সার হয়, অ্যানোজেনিটাল ক্যান্সার হয়। ওকে, এবার ভাইরাস জনিত রোগ দেখো, ভাইরাস জনিত রোগে আমাদের প্রথমে হেপাটাইটিস। হেপাটাইটিস কি? ওকে, হেপাটাইটিস এখানে লিভারের প্রদাহ হবে। হ্যাঁ, এখানে রোগের কারণ কি? হেপাটাইটিস বি, এটা হচ্ছে মেইন কারণ। তবে একটা খারাপ ভাইরাস আছে, হেপাটাইটিস সি। হেপাটাইটিস ভাইরাসের 5টা টাইপ, ABCDE। তো এর মধ্যে হেপাটাইটিস সি ভাইরাস, এটাকে বলে কি? তুষের আগুন, এটা মনে রাখবা, কি? তুষের আগুন, এবং এইটার সবচেয়ে খারাপ, এই জন্য এটাকে তুষের আগুন বলে, নীরব ঘাতক। আরেকটা নাম কি? নীরব ঘাতক, নীরবে তোমার ক্যান্সার হয়ে তোমাকে মেরে ফেলবে, এটা খারাপ সবচেয়ে। হেপাটাইটিস সি অবশ্য হেপাটাইটিস বি অপেক্ষা অধিক মারাত্মক, অনেক বেশি খারাপ, এটা বলছে। ওকে, হেপাটাইটিস বি ছড়ায় কিভাবে? ওই এইডস এর মতো, যৌন মিলন, রক্তের মাধ্যমে, মায়ের থেকে বাচ্চায়, হ্যাঁ, এগুলোর মাধ্যমে ছড়াতে পারে। এখন দেখো এদের মধ্যে হেপাটাইটিস বি, এটা হচ্ছে একমাত্র ডিএনএ ভাইরাস, বাকি হেপাটাইটিস এ, সি, ডি, ই এরা হচ্ছে আরএনএ ভাইরাস, এটা মনে রাখবা। হেপাটাইটিস বিটা হচ্ছে ডিএনএ ভাইরাস, এটা কি? ডিএনএ, বাকি সবাই আরএনএ ভাইরাস, তাদের ভিতরে আরএনএ। ওকে, আরেকটা জিনিস মনে রাখবা, এরা বাকি সবাই তোমার হচ্ছে ওই রক্তের মাধ্যমে ছড়ায়, যৌন মিলনের মাধ্যমে ছড়ায়, মা থেকে বাচ্চা, ওইগুলোর মাধ্যমে ছড়ায়। বাট এই হেপাটাইটিস এ, এটাকে বলে এন্টেরোভাইরাস। এইটা কি? এটা হচ্ছে খাদ্য, পানি, এগুলার মাধ্যমে ছড়ায়। এটা কিসের মাধ্যমে ছড়ায়? খাদ্য, পানি, এই ধরনের এগুলার মাধ্যমে ছড়ায়। ধরো তুমি ফুচকা খাইছো, নোংরা, ওটা থেকে ছড়ায় গেছে, এটা হইতে পারে। তো এগুলো হচ্ছে তার ব্যাপার, এটা মনে রাখবা। হেপাটাইটিস বি, এটা শনাক্ত করার জন্য আমরা একটা পরীক্ষা করি, HBsAg।
এই পরীক্ষাটা দিয়ে আমরা কি করি, হেপাটাইটিস বি ভাইরাস শনাক্ত করতে পারি। হ্যাঁ, হেপাটাইটিস বি ভাইরাস কিভাবে শনাক্ত করি, এটার মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি। ওকে, এরপরে দেখো এখানে আমার এইটাকে প্রতিরক্ষার জন্য আমাদের একটা ভ্যাকসিন নিতে হয়, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। মানে কি পেন্টাভ্যালেন্ট, মানে 5টা ডোজ। প্রথম ডোজ নিলা, তার 1 মাস পর একটা ডোজ, হ্যাঁ, আর 1 মাস পর দ্বিতীয় ডোজ, আর 1 মাস পর তৃতীয় ডোজ, 1 বছর পরে চতুর্থ ডোজ, 5 বছর পরে পঞ্চম ডোজ। তাহলে 5টা ডোজ, এই জন্য পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। এভাবে মনে রাখবে, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দিলে তোমার হেপাটাইটিস বি হবে না। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দিলে তোমার হেপাটাইটিস বি হবে না। ঠিক আছে, এই কথাটা বলছে। ওকে, যাই হোক, ভালো। এখন ডেঙ্গু। আচ্ছা, ডেঙ্গু এটা একটা ফ্ল্যাভিভাইরাস। ডেঙ্গু কি, ডেঙ্গু ভাইরাস দ্বারাই হয়, ডেঙ্গি ভাইরাস, এটা বলে ডেঙ্গি ভাইরাস, বা এটা এক ধরনের ফ্ল্যাভিভাইরাস ডেঙ্গু। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ফাইন। এটা কিসের মাধ্যমে ছড়ায়, এডিস মশা, এডিস ইজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস, এই এডিস বলে না, এডিস মশা, এডিস মশকের মাধ্যমে ছড়ায়। স্ত্রী মশা, মশকই বলা হয়। এখন দেখো ওর জ্বর কত হয়, জ্বরটা একটু দেখে যাবে, 103 থেকে 105 ডিগ্রি জ্বর হয়, একটু বেশি। ডেঙ্গুতে কিন্তু প্রচুর জ্বর আসে, আমাদের ইনিশিয়ালি অনেক জ্বর আসে। ওকে, তারপরে এখানে আরেকটা যেটা জানতে হয় আমাদের ডেঙ্গুর ক্ষেত্রে, দেখো কি পরীক্ষা করি আমরা, এমসিকিউতে আসতে পারে, কোন পরীক্ষা করা হয়, NS1 অ্যান্টিজেন এবং IgG/IgM অ্যান্টিবডি পরীক্ষা করা হয়। রক্তের অণুচক্রিকার সংখ্যা 1.5 লক্ষের অনেক নিচে নেমে আসে। অণুচক্রিকা কি 1.5 লক্ষের কম, অণুচক্রিকা 1.5 লক্ষের কম হয়। আচ্ছা, তারপরে এখানে কি বলছে, ডেঙ্গু জ্বরের রোগীকে অ্যাসপিরিন জাতীয় ঔষধ দিলে মারাত্মক পরিণতি দেখা দিতে পারে, তাই অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। তাহলে এখানে কি হবে, তাহলে তার এইটা হবে কথা বলছে, তাহলে তার আরো বেশি রক্তক্ষরণ হবে। ডেঙ্গুতে কিন্তু প্রচুর রক্তক্ষরণ হয়। হ্যাঁ, তো অ্যাসপিরিন দিলে রক্ত জমাটটা কমে যায়, তখন রক্ত আরো বের হইতে পারে। এই জন্য অ্যাসপিরিন না দিয়ে আমরা প্যারাসিটামল জাতীয় ঔষধ দেব। এইগুলো আসতে পারে। অণুচক্রিকা কতর কমে যায়, 1.5 লাখের কমে যায়। এইটা তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে কতর কম হয় ডেঙ্গু হলে অণুচক্রিকা। আচ্ছা, এরপরে আসি আমাদের আরেকটা রোগ, যে পেঁপেতে হয়, পেঁপে রিং স্পট ভাইরাস। তো এখন দেখো, পেঁপে রিং স্পট সবচেয়ে ক্ষতিকারক রোগ পেঁপেতে, পেঁপের ফলন কমে যায়। ঠিক আছে, এটা কেন হয়, পাপায়া রিং স্পট ভাইরাস, নামের সাথে মিল আছে। এখন ইম্পর্টেন্ট যেটা, এই পাপায়া রিং স্পট ভাইরাস যেটা পেঁপের মোজাইক দাগ দাগ করে ফেলে, পেঁপেটাকে নষ্ট করে ফেলে, কিসের মাধ্যমে ছড়ায়, ভেরি ইম্পর্টেন্ট। দেখো, জাব পোকা ও সাদামাছি, এইটা ইম্পর্টেন্ট, যে তোমাকে আসে পেঁপে রিং স্পট, পেঁপে মোজাইক ভাইরাস, এর কিসের মাধ্যমে ছড়ায়, ছড়ায় কিসে, কারা এই ভাইরাসটাকে ছড়ায়, একটা থেকে একটাই, তাহলে জাব পোকা আর সাদা মাছি, জাব পোকা সাদা মাছি, এই দুইটা এদেরকে ছড়ায়। এই তথ্যটা মাথায় রাখবা, আর কিছু মাথায় না রাখো, এই দুইটা তথ্য খালি মাথায় রাখবা, অন্য কিছু তোমাদের এইসব এমসিকিউতে এইচএসসি লেভেলে তোমাদের কিছু এগুলা থেকে দেয় না। হ্যাঁ, এবার এই পয়েন্টটা, এইটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, দেখো, লিভার ক্যান্সার, হেপাটাইটিস বি ভাইরাস। ওকে, অ্যানোজেনিটাল ক্যান্সার অলরেডি বলছি, প্যাপিলোমা ভাইরাস। ক্যাপুসি সার্কোমা, এটা হচ্ছে ত্বকের একটা ক্যান্সার, ত্বকের ক্যান্সার, ত্বকে হয়। তো এটা কি, হারপিস ভাইরাস, হারপিস সিমপ্লেক্স বলছি। বাদ আছে কি, দেখো, এই যে ন্যাজোফ্যারেঞ্জিয়াল ক্যান্সার, লিম্ফোমা, ওই যে নাকের পিছনে ক্যান্সার হয় ওইখানে, তো ওই জায়গাটা ওটাকে কি বলে, ইপস্টেইন বার ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস। এই ভাইরাসের মাধ্যমে তোমার এই রোগটা হয়। ঠিক আছে, এপস্টেইন বার ভাইরাসের মাধ্যমে। ওকে, টি সেল লিউকেমিয়া, হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, এটা তো আর নতুন করে কিছু না, লিউকেমিয়া ভাইরাস, এটা নামের সাথে কিছু না। এপস্টেইন বারেরটা আলাদা করে মনে রাখবা ভালো করে, যেটা দিয়ে ন্যাজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার হয় নাকে, এপস্টেইন বার ভাইরাস। আর ক্যাপুসি সার্কোমা, অ্যানোজেনিটাল, এগুলো আগেই পড়ছো। সো এই যে কোনটা দিয়ে কোন রোগ হয়, এইটা আমাদের সবচেয়ে বেশি আসে। ওকে, তাহলে আমাদের ভাইরাস সবচেয়ে বড়, যেখানে এমসিকিউ ভরপুর এমসিকিউ থাকে, সেটা আমাদের হয়ে গেল। তাহলে ভাইয়া, যেগুলো একদম ইম্পর্টেন্ট, যেগুলো থেকে এমসিকিউ আসছে বিগত বছরে এবং এইভাবেই এমসিকিউ গুলো আসবে, সেগুলো ভাইয়া তোমাদেরকে বলে দিলাম। হ্যাঁ, এবার আসো ব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাকটেরিয়ায় একটা বিজ্ঞানীর নাম যদি জানতে চাও, অ্যান্টনি ভান লিউয়েনহুক। উনি কি করছে, এই ব্যাকটেরিওলজির জনক। উনি ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করছে, ব্যাকটেরিয়া নিয়ে সবকিছু করছে, ব্যাকটেরিয়ার যাবতীয় যা যা করা দরকার উনিই করছেন। উনিই করছেন। এইখানে এত ব্যাকটেরিয়া, এগুলো এত দরকার নাই। যক্ষা রোগের জন্য কে আবিষ্কার করছে, এত বিজ্ঞানী তোমাদের আসলে ইউজুয়ালি দেয় না। সো আমার মনে হয় না এগুলা নিয়ে এত দরকার। যে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, উনি ব্যাকটেরিয়ার আবিষ্কারক, ওনাকে এটা জনক বলা হয়, এবং আধুনিক ব্যাকটেরিওলজির জনক বলে লুই পাস্তুর।
লুই পাস্তুরের নাম অনেকে শুনছো। লুই পাস্তুর তিনি বর্তমানে আধুনিক যে ব্যাকটেরিওলজি কি হয় ব্যাকটেরিয়া দিয়ে, তো এগুলা কে আবিষ্কার করে গেছেন? লুই পাস্তুর। যদিও বিজ্ঞানী এত আসে না, আমি আবারও বলতেছি, জাস্ট হালকা একটা করে বিজ্ঞানীর নাম আমরা জানলাম একটা। এখন দেখো এই ব্যাকটেরিয়ার তুমি কি পড়বা, এইসব থেকে কিছু আসে না এগুলা থেকে। এখন আসো সাধারণ বৈশিষ্ট্য। মেইনলি ব্যাকটেরিয়া একটা আদিকেন্দ্রিক, আদিকোষ। তাহলে ভাইরাস ছিল অকোষীয়, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষীয়। ঠিক আছে, ওকে। এখানে কি 70S রাইবোজোম থাকবে? কোন রাইবোজোম থাকে? 70S রাইবোজোম থাকে ভাইয়া। ওকে, ভালো। এবার দেখো 70S রাইবোজোম, এখন বলছে যে ওর এখানে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকান তো প্রধান উপাদান, এটা হচ্ছে তার প্রধান উপাদান। ওকে, এর সাথে কিছু থাকে মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড। তাহলে পেপটিডোগ্লাইকান হচ্ছে তার মূল প্রাথমিক মেইন উপাদানটা, তার সাথে মুরামিক আর টিকোইক অ্যাসিড থাকে। এই নামটা মনে রাখতে হবে। ব্যাকটেরিয়ার যেই জায়গাটায় ডিএনএ থাকে তাকে কি বলে? নিউক্লিয়েড। নিউক্লিয়েড, যেখানে নিউক্লিক অ্যাসিড, এই যে ডিএনএ এগুলো থাকবে, তাকে নিউক্লিয়েড অঞ্চল বলে। ওকে, ব্যাকটেরিয়া রং ধারণ করতে পারে, বুঝলাম। অন্য কিছু এত কিছু ওগুলা আসে না। এই লাইন, এই প্যারাটা তোমাদের এমসিকিউতে ইম্পর্টেন্ট। সেটা কি? দেখো ব্যাকটেরিয়ার মধ্যে কিছু আছে বাধ্যতামূলক অবায়বীয়, মানে এদের বাতাস লাগে না। বাধ্যতামূলক অবায়বীয় মানে কি? এদের বাতাস লাগবে না, অবায়বীয়। বাতাস থাকলে ওরা মরে যাবে, অক্সিজেন থাকলে বাঁচবে না। তো এরকম একটা উদাহরণ কি? ক্লস্ট্রিডিয়াম। বাধ্যতামূলক অবায়বীয় ক্লস্ট্রিডিয়াম, ওরে যে বাতাস হবে ও বাঁচবে না, অবায়বীয় ক্লস্ট্রিডিয়াম, ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়, মানে ওর অক্সিজেন লাগবেই, ওর অক্সিজেন দরকার, অক্সিজেন ছাড়াও বাঁচতে পারবে না। আর ওকে, ওর অবায়বীয়তে কি বলছে? অক্সিজেন থাকলেও বাঁচতে পারবে না। অক্সিজেন এই যে লাগবেই যার, তাকে বলতেছে বাধ্যতামূলক বায়বীয়। এরকম উদাহরণ কার? অ্যাজেটোব্যাক্টের। বায়বীয়র উদাহরণ কি? অ্যাজেটোব্যাক্টের। ঠিক আছে, বায়বীয় অ্যাজেটোব্যাক্টের। এই যে একটা একটা উদাহরণ না, এই ক্লস্ট্রিডিয়াম, অবায়বীয়, এগুলো একটু মাথায় রাখবা, একটু মাথায় রাখবা। আচ্ছা, এই একটা দুইটা একটু মুখস্থ রাখা লাগে। ওকে, এখানে যেমন আমাদেরকে বলছে এসেরিয়াচিয়া কোলাই, এটা আমাদের ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে। আমাদের দেহে এই যে বৃহদান্ত্রে এই ইকোলাই ব্যাকটেরিয়া আছে, যারা কি করে আমাদের ভিতর এখানে ভিটামিন বি তৈরি করে, ভিটামিন B12 এগুলা তৈরি করে কে? ইকোলাই ব্যাকটেরিয়া। তাহলে এটা ভালো ভালো কাজ করতেছে আমাদের দেহে। ওকে, এই তথ্যটা আসে। এখন আসো ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ। এত উদাহরণ ভাঙা ভাঙা এগুলো না তোমাদের দেয় না। তোমরা কি দেখবা? কক্কাস। প্রথমে আসো কক্কাস। তাহলে কক্কাস কি? গোল, শেষ, গোল। ডিপ্লো, টেট্রাকক্কাস, এগুলোর উদাহরণ তেমন তোমাদের এইচএসসি তে এগুলো দেয় না, এগুলোর উদাহরণ দেয় না। একটা খালি মনে রাখবা, স্ট্রেপ্টোকক্কাস মানে কি? স্ট্রেপ্টোকক্কাস মানে গোল গোল ব্যাকটেরিয়াগুলো যখন চেইনের মতো হয়, এই যে এরকম চেইনের মতো হয়, তখন এটাকে বলে স্ট্রেপ্টোকক্কাস। তখন এটাকে স্ট্রেপ্টোকক্কাস বলে। স্ট্রেপ্টো মানে কি? চেইন। স্ট্রেপ্টো শব্দের অর্থ চেইন। স্ট্যাফাইলো মানে কি বলতো? স্ট্যাফাইলো এটার মানে আঙ্গুরের থোকা। তাহলে যদি গোল গোল ব্যাকটেরিয়াগুলো এরকম আঙ্গুরের থোকার মতো হয়, এই যে এরকম, তাহলে এটাকে আমরা বলি স্ট্যাফাইলোকক্কাস। স্ট্যাফাইলোকক্কাস বলা হয়। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, যেমন স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। এরপরে সার্সিনা তোমাদের তেমন আসে না, আচ্ছা ফাইন, বাদ। ব্যাসিলাস, এটা একটু লম্বা এরকম ব্যাসিলাস। ঠিক আছে, ব্যাসিলাসটা কি এরকম লম্বা থাকে। ওকে, ব্যাসিলাস। এরপরে দেখো এখানে যেমন ব্যাসিলাস স্ট্রেপ্টো, কক্কো ব্যাসিলাস প্যালিসাইড, এগুলো নিয়ে তোমাদের উদাহরণ তেমন দেয় না, এসব নিয়ে যে কি কোনটা, মানে ব্যাসিলাস মানে কি? দণ্ড, রড আকৃতির, তো এইটার মধ্যে বিভিন্ন। আচ্ছা, এগুলো তোমাদের দেয় না। ইম্পর্টেন্ট কোনটা দেখো, এই যে কমা আকৃতির ব্যাকটেরিয়া, ভিব্রিও। খেয়াল করো, ভিব্রিও কলেরেই, এই যে কলেরার জন্য ভিব্রিও কলেরেই, এটা খুব আসে। কমা, কোন ব্যাকটেরিয়া দেখতে কমার মতো? তাহলে কমা ইংরেজি কি? এভাবে মনে রাখবো, ভিব্রিও। তাহলে ভিব্রিও কলেরাই, কলেরা রোগের যে ব্যাকটেরিয়া সেটা। ওকে, স্পাইরিলাম থেকে আসে না, স্পাইরিলাম বহুরূপীটা আসে, যেটার নির্দিষ্ট আকার নাই, বহুরূপী। দেখো কোনো আকার নাই, তাহলে এটা কি? রাইজোবিয়াম। রাইজোবিয়াম ও যখন বহুরূপী, যখন যেরকম ইচ্ছা আকার ধারণ করবে, বহুরূপী। ওকে, এগুলো আসে না, বর্গাকৃতি, ফিলামেন্টাস, এগুলো থেকে তোমাদের দেয় না। এখন আসো এই যে রঞ্জন ভিত্তিক শ্রেণীবিন্যাস, মানে কিছু ব্যাকটেরিয়া থাকে যারা রং ধারণ করতে পারে।
আর কিছু ব্যাকটেরিয়া থাকে যারা রং ধারণ করতে পারে না। তো যারা রং ধারণ করতে পারে তারা গ্রাম পজিটিভ, যারা রং ধারণ করতে পারে না তারা গ্রাম নেগেটিভ। সিম্পল। রং ধারণ করতে পারলে পজিটিভ, রং ধারণ করতে পারে না তাহলে নেগেটিভ, গ্রাম নেগেটিভ। তো এখন দেখো এখানে আমাকে কি বলছে, যেসব ব্যাকটেরিয়া ভায়োলেট রং ধরে রাখবে তারা হলো গ্রাম পজিটিভ। তারা কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যেমন আমার এইখানে বলছে ব্যাসিলাস সাবটিলিস, ঠিক আছে, ব্যাসিলাস সাবটিলিস একটা বলছে। আমরা আরেকটু উদাহরণে যাব এই জায়গায় গিয়ে। তো এইখানে আমাদের অনেকগুলো উদাহরণ আছে যারা হচ্ছে গ্রাম পজিটিভ, আর গ্রাম নেগেটিভ হচ্ছে এরা সালমোনেলা, শিগেলা, রাইজোবিয়াম, ভিব্রিও, ইকোলাই, এগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ। এই যে উদাহরণগুলো তোমরা বই থেকে ভালো করে পড়বা। এখন এইটা গ্রাম পজিটিভের উদাহরণগুলো থেকে একটু মনে রাখার জন্য আমি যদি তোমাদেরকে বলি গ্রাম পজিটিভ মানে যারা রং ধারণ করতে পারে, হ্যাঁ ওরা কি রং ধারণ করতে পারে, তাহলে এটাকে মনে রাখবা ক্লাস, এভাবে ক্লাস, ঠিক আছে ক্লাস। তাহলে কি কি, ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম ডিয়াম, এরপরে এল তে কি ল্যাক্টোবেসিলাস, 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 এ তে কি অ্যাক্টিনোব্যাক্টর, অ্যাক্টিনোব্যাক্টর, এস তে কি স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এস তে কি স্ট্যাফাইলোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, এগুলো বলছে, ঠিক আছে গ্রাম পজিটিভ ক্লাস। ক্লস্ট্রিডিয়াম, ল্যাক্টোবেসিলাস, অ্যাক্টিনোব্যাক্টর, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস। আচ্ছা ফাইন। এবার দেখো গ্রাম নেগেটিভ নিয়ে যদি বলে তোমাকে, বলো তো গ্রাম নেগেটিভ। হ্যাঁ তাহলে গ্রাম নেগেটিভে তোমাকে কি বলছে বলো, গ্রাম নেগেটিভ কারা কারা, সালমোনেলা, এস এস দিয়ে সালমোনেলা, শিগেলা, এগুলা ইকোলাই, এগুলো হচ্ছে কমন। ভিব্রিও কলেরাই, ভিব্রিও কলেরাই যেটা দিয়ে কলেরা হয়, ওকে, এগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ। তাহলে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এই কমন উদাহরণগুলো মনে রাখবা। তাহলে আমার মনে হয় যে তোমাদের মানে গ্রাম পজিটিভ নেগেটিভ এটা ইজিলি পার হয়ে যাবে। এগুলো আসে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে। আচ্ছা এইখান থেকে এই যে ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাস আছে না, এটা না তোমাদের এত আসে না। তোমরা খালি এখান থেকে পেরিট্রাইকাস যেটাতে অসংখ্য ফ্লাজেলা আর সব দিকে ফ্লাজেলা, সব দিকে যদি ফ্লাজেলা থাকে এটাকে বলে পেরিট্রাইকাস। পেরি মানে চারিপাশে, চারিপাশে ফ্লাজেলা থাকে। এটার উদাহরণ হচ্ছে সালমোনেলা টাইফি, এটা মনে রাখবা খালি, ঠিক আছে এই উদাহরণটা মনে রাখবা যে সালমোনেলা টাইফি হচ্ছে পেরিট্রাইকাসের উদাহরণ। আর মনোট্রাইকাস যেখানে একটা ফ্লাজেলা আছে, কয়টা, একটা ফ্লাজেলা, এই যে এরকম সুতার মতো একটা ফ্লাজেলা, এটাকে বলে মনো। মনো মানে কি এক। এটার উদাহরণ কি, ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি। এই হচ্ছে তোমার মনো, একটা হচ্ছে মনোট্রাইকাস, একটা হচ্ছে পেরিট্রাইকাস। মনোট্রাইকাস, পেরিট্রাইকাস এই দুইটা হচ্ছে তার উদাহরণের মধ্যে পড়ে। তাহলে গ্রাম পজিটিভ নেগেটিভ বুঝলাম, মনোট্রাইকাস, পেরিট্রাইকাস এটাও আমরা বুঝতে পারলাম। এখন দেখো এই পয়েন্ট থেকে যে একটা ব্যাকটেরিয়ার গঠনের মধ্যে আমরা বলতেছি কি কোষ প্রাচীর, কি কোষ প্রাচীর। তো কোষ প্রাচীরের এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে তুমি দেখো প্রাচীরে কি আছে, ও প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে মিউকোপ্রোটিন বা ওই যে আমরা কি বলছি পেপটিডোগ্লাইকান, যেখানে শর্করা এবং আমিষ আছে, এতটুকু, এর বাইরে কিছু না। শর্করা, আমিষ, পেপটিডোগ্লাইকান হচ্ছে প্রধান উপাদান ওর কোষ প্রাচীরের, এবং ওইখানে সাথে মুরামিগার টিকোইক অ্যাসিড থাকে। ওদের চারপাশে আরেকটা লেয়ার থাকে ক্যাপসুল, ঠিক আছে, এটাকে স্লাইম স্তরও বলে। কি বলে, স্লাইম স্তর। তাহলে এটা কি কোষ প্রাচীরের বাইরে আরেকটা লেয়ার থাকে ক্যাপসুল। আচ্ছা ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা বুঝলাম ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। ফ্লাজেলা যে থাকে এটা ফ্লাজেলা প্রোটিন। পিলি নামক একটা কাটার মতো অংশ থাকে, এই যে দেখবা, পিলি নামক, এই যে এটা হচ্ছে, এগুলো তো ফ্লাজেলা, এই যে চুলের মতো ফ্লাজেলা, আর এটা কি পিলি। এই গঠনটা কিন্তু তোমাদের সিকিউতে আসে, হ্যাঁ গঠনটা আমাদের সিকিউতে প্রচুর আসে, ভালো করে পড়বা। তো যাই হোক, এখন এখানে দেখো এই যে কাটার মতো যে পিলি, এটা দিয়ে যে কোনো কিছুর সাথে যুক্ত হয়। এই পিলিটা কি দিয়ে তৈরি, পিলিন প্রোটিন দিয়ে তৈরি, পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। আচ্ছা এই যে কাটার মতো অংশ কার থাকে বলতো, এটা গনোরিয়া ব্যাকটেরিয়া এটাতে পাওয়া যায়। গনোরিয়া ব্যাকটেরিয়ার পিলি থাকে, এই পিলি দিয়েও যে কোনো কিছুর সাথে যুক্ত হতে পারে। হ্যাঁ এটা হচ্ছে কথা। তাহলে আমার পিলি, পিলিন প্রোটিন, ফ্লাজেলা, ফ্লাজেলিন প্রোটিন, এগুলো বুঝলাম কোনটা কি দিয়ে, কোষ প্রাচীর। এরপরে হচ্ছে ক্যাপসুল, এটার অপর নামটা কি, স্লাইম স্তর, এগুলো থাকে। এই জিনিসগুলা থাকে ব্যাকটেরিয়া। আর তোমার মেসোজোম লেয়ার থাকে, কোষ ঝিল্লি থাকে, মেসোজোম, এটাকে বলে যে কোষ বিভাজনে সাহায্য করে,
দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট দেখে রাখতে পারো। অন্যগুলোও এত কিছু না। এখানে ওর নিজস্ব একটা ক্রোমোজোম থাকে এবং ওর ওই ক্রোমোজোম অঞ্চলটাকে নিউক্লিয়েড বলে। এবার আসো, ওদের একটা অতিরিক্ত ডিএনএ থাকে, এটাকে বলে প্লাজমিড। এটাকে কি বলে? প্লাজমিড। ওকে, তাহলে এটা ইম্পর্টেন্ট, এটা জীব প্রযুক্তিতে ব্যবহার করা হয় এই প্লাজমিড ডিএনএ। তাহলে প্লাজমিড একটা গোল ডিএনএ থাকে ব্যাকটেরিয়ার, এটাকে প্লাজমিড বলে। দ্যাটস ইট। এইসব সংখ্যা বৃদ্ধি তোমাদের আসে না ব্যাকটেরিয়ার এই যে এইসব জায়গা থেকে, এগুলো থেকে তেমন তোমাদের প্রশ্ন আসে না। ওদের অযৌন জনন, গনিডিয়া, অন্তরেণু, এগুলোর মাধ্যমে সে অযৌনভাবে জনন করতে পারে, এগুলো তোমার থেকে তেমন এমসিকিউ দেয় না। কনজুগেশন, যৌন জনন, সেখান থেকেও তোমাদের কিছু দেয় না। এখানে খালি একটা জিনিস মনে রাখবা, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, এই দুইটা জিনিস দেখে যাবা। ট্রান্সফরমেশনে কি বলছে যে দেখো, ধরো একটা ব্যাকটেরিয়া পরিবেশ থেকে কোনো ডিএনএ ওর ভিতরে ঢুকলো, পরিবেশ থেকে কোনো বস্তু ওর ভিতরে ঢুকে, ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে পরিবর্তন করলো, এই ঘটনাটাকে আমরা বলি ট্রান্সফরমেশন। কি? পরিবেশ থেকে অন্য ব্যাকটেরিয়াতে ঢুকছে, এটাকে ট্রান্সফরমেশন। আর যদি বলে ট্রান্সডাকশন, কি? ট্রান্সডাকশন হচ্ছে যে একটা ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে গেছে। কি বলছে? এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে একটা ভাইরাসের মাধ্যমে যদি যায়, কার মাধ্যমে? ভাইরাসের মাধ্যমে, তাহলে এই ঘটনাটাকে বলে ট্রান্সডাকশন। অর্থাৎ একটা ভাইরাস থেকে ডিএনএ তুমি যদি আরেকটা ভাইরাসে, সরি, একটা ব্যাকটেরিয়া থেকে ডিএনএ আরেকটা ব্যাকটেরিয়াতে নিয়ে যাও, কার মাধ্যমে? ভাইরাসের মাধ্যমে, তাহলে এই ঘটনাটাকে আমরা তখন বলি ট্রান্সডাকশন। আর পরিবেশ থেকে যদি একটা ব্যাকটেরিয়াতে যায়, পরিবেশ থেকে কোনোভাবে একটা ডিএনএ গিয়ে ব্যাকটেরিয়াতে গিয়ে পরিবর্তন করলো, তখন এটাকে আমরা বলি ট্রান্সফরমেশন। তো এই জিনিসগুলো, তথ্যগুলো অনেক সময় এমসিকিউতে দেয়, তোমাদেরকে একটু দেখে যাব। আচ্ছা, এখন আসি ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, মানে উপকারিতা এবং অপকারিতা। যদিও এই অর্থনৈতিক গুরুত্ব আমাদের কিন্তু তোমাদের সিকিউতে অনেক আসে, তো সিকিউতে আসলে ওটা ওইভাবে ভালো করে পড়বা। এখন আমি যদি বলি এমসিকিউতে, যেমন দেখো অ্যান্টিবায়োটিক, ঔষধ, এটা থেকে তেমন কিছু নয়, ঔষধ তৈরি করা যায়। বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে আমরা বিভিন্ন রকমের ঔষধ তৈরি করতে পারি। তো এরপরে দেখো নাইট্রোজেন সংবন্ধন, কি বলছে? এবার এইগুলার থেকে এমসিকিউ আসে যে কোন ব্যাকটেরিয়াগুলা বাতাসের নাইট্রোজেনটাকে উদ্ভিদে সংবন্ধন করে। এটা হচ্ছে এই যে দেখো ক্যাপ, মনে রাখবো, অ্যাজিটোব্যাক্টর, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, ক্যাপ, CAP, ক্যাপ, ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, ক্যাপ, তিনটা ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম, সিউডোমোনাস, অ্যাজিটোব্যাক্টর। নাইট্রিফিকেশন, কারা এই যে অ্যামোনিয়াটাকে নাইট্রেটে পরিণত করে, অ্যামোনিয়াটাকে কিসে পরিণত করে? নাইট্রেটে। তাহলে এদেরকে বলে নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন কারা করবে? নাইট্রো নামে নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, এই দুইটার মাধ্যমে ওরা করে। নাইট্রিফিকেশন ঘটে। কি ঘটে? নাইট্রিফিকেশন ঘটে। পতঙ্গনাশক হিসেবে দেখো কোনটা? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, থুরিনজিয়েন্সিস, ব্যাসিলাস, BT, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, এইটা পতঙ্গনাশক হিসেবে ব্যবহৃত হয়। পোকামাকড়কে নিধন করতে এই ব্যাকটেরিয়ার জিন ব্যবহৃত হয়। ইম্পর্টেন্ট, এই সবগুলো ইম্পর্টেন্ট যেগুলো বলতেছি। আচ্ছা দেখো, চা কফি শিল্পে আমার কোন ব্যাকটেরিয়া? চা, কফি, তামাক। আচ্ছা দেখো তো, এরা অনেক বড় ইন্ডাস্ট্রি না? চা ইন্ডাস্ট্রি, কফি শিল্প, তামাক ইন্ডাস্ট্রি, কত বড় বড় ইন্ডাস্ট্রি। এদের জন্য বড় না? তো ওদের ব্যাকটেরিয়াটার নাম দেখো, মেগাটেরিয়াম। মেগাটেরিয়াম, মেগা কি? বড় না? তাহলে বড় ইন্ডাস্ট্রিতে বড় ব্যাকটেরিয়া লাগবে, মেগাটেরিয়াম, এটা মনে রাখবা। ওকে, দুগ্ধজাতে তো ল্যাকটিস, নাম দেখলেই বুঝবা, ল্যাকটিস, ল্যাক্টোব্যাসিলাস, এটা কঠিন কিছু না। পাট শিল্পে দেখো, পাটের আঁশ ছাড়ানোর জন্য আমরা ক্লস্ট্রিডিয়াম, এটা মনে রাখবো, পচা, এভাবে লিখে রাখো, পচা, খালি পচা। তাহলে পাটে চতে ক্লস্ট্রিডিয়াম, সি, ক্লস্ট্রিডিয়াম, সি, ক্লস্ট্রিডিয়াম। পাট শিল্পে ক্লস্ট্রিডিয়াম ব্যবহার করা হয়। চামড়া শিল্পে ব্যাসিলাস, চামড়া শিল্পে লোম ছাড়ানোর জন্য ব্যাসিলাস, তাহলে এটা মনে রাখো, বাচা। তাহলে ব্যাসিলাস চামড়া শিল্পে, ব্যাসিলাস কোন শিল্পে? চামড়া শিল্পে, বাচা, ব্যাসিলাস চামড়া শিল্পে, ঠিক আছে। তাহলে এইভাবে করে কোনটা কোন শিল্পে, পাট শিল্পে, চা, কফি, এগুলা কিন্তু আমাদের অনেক 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 আসে। এটা তেমন আসে না। ভিনেগার, এগুলো তো বুঝো, অ্যাসিটোব্যাক্টর, অ্যাসিটোন, জাইলিনাম, এগুলো আছে, ওইখানে তেমন কিছু না। ভিটামিন তৈরিতে দেখো, এই যে আমাদের ইকোলাই বলছি না, আমাদের ভিটামিন B এগুলো তৈরি করে, বিভিন্ন ভিটামিন তৈরি করতে পারে কে? আমাদের এই যে বৃহদান্ত্রে ইকোলাই ব্যাকটেরিয়া। ওকে, পয় নিষ্কাশন, ওই যে আমাদের বর্জ্য থাকে না,
হ্যাঁ, তুমি পায়খানা বর্জ্য এইগুলা, এই পয় নিষ্কাশনের ওইখানে তোমার হচ্ছে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় ওই সব জায়গায়। কোন ব্যাকটেরিয়া? জুগলিয়া রেমিগেরা। জুগলিয়া রেমিগেরা এইটা হচ্ছে পয় নিষ্কাশনে অনেক ব্যবহৃত হয়। এগুলো আসে না বায়োগ্যাস, এগুলো তেমন দেয় না। পয় নিষ্কাশনটা ভালো করে মনে রাখবা, জুগলিয়া। হ্যাঁ, জুগলিয়াটা আসে। ওকে, আমাদের এমসিকিউ এতটুকু। এখন আসো অপকারিতা। অপকারিতা, এই মানুষের রোগ, এইটা একটু ভালো করে দেখে যাবা। কোনটা দিয়ে কোন রোগ? কলেরা, টাইফয়েড, দেখো নামের সাথে মিল আছে, স্যালমোনেলা টাইফি সবই, টিটেনাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এইটা খালি আলাদা মনে রাখবা। হুপিং কাশি, এটা কি? বর্ডাটেলা পার্টুসিস। কি নাম? বর্ডাটেলা পার্টুসিস। বর্ডাটেলা পার্টুসিস, এটা হচ্ছে তার নাম। হুপিং কাশির নাম কি? বর্ডাটেলা পার্টুসিস। আচ্ছা, যৌনবাহিত রোগ, যেগুলা হ্যাঁ যৌন মিলনের মাধ্যমে ছড়ায়, যৌনবাহিত রোগ। তো যৌনবাহিত রোগে দেখো কি বলছে, নিসেরিয়া গনোরিয়াই। নিসেরিয়া গনোরিয়াই, এটা হচ্ছে তোমার যৌনবাহিত রোগের এই কথাটা বলা হয়েছে, গনোরিয়া। এরপরে দেখো সিফিলিস, এটা কার মাধ্যমে হয়? ট্রেপোনেমা প্যালিডাম। ট্রেপোনেমা প্যালিডাম ব্যাকটেরিয়ার মাধ্যমে সিফিলিস রোগটা হয়। কোন ব্যাকটেরিয়া? ট্রেপোনেমা প্যালিডাম। ট্রেপোনেমা প্যালিডাম ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। দ্যাটস ইট। এরপরে আসো উদ্ভিদের রোগ সৃষ্টি। এই জায়গায় এখানে দেখো উদ্ভিদের রোগ সৃষ্টি, গমের তুন্ডু রোগ, ধানের পাতা ধসা, জ্যান্থোমোনাস অরিজেই। জ্যান্থোমোনাস অরিজেইটা অনেক কমন, এটা মনে রাখবা। তারপরে হচ্ছে লেবুর ক্যাঙ্কার, জ্যান্থোমোনাস সাইট্রি, এটা মনে রাখবা। ঠিক আছে। খাদ্যদ্রব্য পচন, পচায়, পচা ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। এই বোটুলিনাম একটা বিষাক্ত উপাদান ছড়ায়, বোটুলিন, ওইটা দিয়ে তোমার কি হয়? মানুষের মৃত্যু হতে পারে পর্যন্ত, এমন। তো এই যে বিষাক্ততা, এটা কি? ক্লস্ট্রিডিয়ামের মাধ্যমে এই খাদ্যদ্রব্য পচন হয়, বোটুলিনাম, এটা মনে রাখবা। মাটির উর্বরতা নষ্ট করে কে? ব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স। উল্টা করে, নাইট্রেট যৌগটা, নাইট্রেট তো উদ্ভিদের জন্য ভালো, এটাকে নষ্ট করে দেয়, ডিনাইট্রিফিকান্স। ওকে, এখানে এইটা মনে রাখবা। লোহার পাইপ ধ্বংস করে কারা? এটা লোহার পাইপ, এটা, এর বেশি কিছু লাগবে না, ওগুলো জ্বালানি এত আসে না। ক্লস্ট্রিডিয়াম, লোহার পাইপ, ডেজালফোভাইব্রিও। মেইনলি আসলে এই যে বিষাক্ততা, এইটা আসে এই যে মানুষের কোন কোন রোগ হয়, গনোরিয়া, সিফিলিস, এদের যে সিফিলিস, ট্রেপোনেমা প্যালিডাম, এগুলা দিয়ে রোগ, এই ব্যাপারগুলো আসে। লোহার পাইপ এগুলো একটু কম, লেস ইম্পর্টেন্ট, বাট উপরের গুলা বেশি ইম্পর্টেন্ট। এখানে তো আর কিছু নাই। তোমাদের ব্যাকটেরিয়া জনিত রোগ। আচ্ছা, রোগে তোমার কি মনে রাখ, কি আসে? ওই বিজ্ঞানী আসে, শাল আসে না, কিছুই না। তোমাকে মনে রাখতে হবে এই যে ধানের ব্লাইট রোগ আছে না, এই ব্লাইট রোগের জীবাণুটার নাম মনে রাখবা আগে। ধানের বৈজ্ঞানিক নাম কি বলো? অরিজাই স্যাটিভা। অরিজাই স্যাটিভা। তাহলে ওর বৈজ্ঞানিক, ওর যে জীবাণু, যে জীবাণুটার জন্য রোগ হবে, তার নাম কি? জ্যান্থোমোনাস অরিজেই। দেখছো, জ্যান্থোমোনাস অরিজেই, মানে তার মানে কি? ও ধানে আক্রমণ করতেছে, তাহলে ধান গাছের ব্লাইট রোগ, জ্যান্থোমোনাস অরিজেই। তো এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা মানে উচ্চ মানে বৃষ্টি পানি জমে থাকলে ওইসব সময় এটা ছড়ায় পড়ে। এখান থেকে তোমাদের কিছু লাগবে না যে কি কি হয়, লক্ষণ, এগুলা থেকে এমসিকিউ তোমাদের ওইভাবে দেয় না, মানে এখান থেকে প্রতিকার কি করবে, নট ফর ইউ গাইস। এখন দেখো কলেরা, ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। কলেরা কি? ভিব্রিও কলেরাই নামক ব্যাকটেরিয়া। ভিব্রিও কলেরাই দিয়ে হয়। প্রস্থ এসব তোমাদের দেয় না। তো রবার্ট কক বিজ্ঞানী আবারও তেমন একটা দেয় না। এই ভিব্রিও কলেরাই যে একটা বিষ, ওর একটা নিজস্ব বিষ আছে যেটাকে বলে কলেরাজেন। ঠিক আছে, কলেরাজেন একটি অ্যান্টেরোটক্সিন যেটার মাধ্যমে কলেরা হয়। তো কলেরা হলে কি হয়? প্রবল উদরাময়, মানে ডায়রিয়া হবে, পায়খানা, পানির মতো পায়খানা বের হয়। ঠিক আছে, এটা হচ্ছে। তো পানির মতো পায়খানা বের হলে কি হবে? তার রক্তচাপ কমে যাবে, বডিটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, বডিটা ঠান্ডা ঠান্ডা হবে এবং প্রচন্ড এরকম মানে মাংসপেশি মনে হবে পেটে ক্র্যাম্প ধরছে, চাপ দিয়ে ধরছে, এগুলো তার তখন লক্ষণ দেখা যায়। বডি ঠান্ডা হয়ে আসবে, পানি কমে যাবে, তো তখন তার প্রচুর পানি পিপাসা পাবে, তাই না? পানি পিপাসা পাবে, এরকম ব্যাপারগুলো হয়। এবং একটা সময় প্রেসার কমে গিয়ে সে মারাও যেতে পারে খুব খারাপ অবস্থায় গেলে। এখন এটার প্রতিকার কি? তোমার হইছে কারো কলেরা, তুমি কি করবা? তুমি যেটা করবা, তুমি ওদের প্রচুর ডাবের পানি দিবা, খাবার স্যালাইন, ওআরএস দিবা, লাগলে ইনজেকশন দিয়ে ফ্লুইড স্যালাইন দিবে। এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব। আইভি স্যালাইন দিব, হ্যাঁ, আইভি স্যালাইন দিব, এরপরে হচ্ছে যে তোমার দিব, ওআরএস দিব, ডাবের পানি দিব, এই কাজগুলো আমরা করব। ঠিক আছে, ওকে। এখন আসি আমরা ম্যালেরিয়া পরজীবী, কি কথা বলছে দেখো।
ম্যালেরিয়া পরজীবী। তো ম্যালেরিয়া পরজীবীর এইখানে কি বলছে, প্লাজমোডিয়াম গণের 60টি প্রজাতি নিয়ে, কত, প্লাজমোডিয়াম গণের 60 প্রজাতি। তো এখানে দেখো প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ওভালি ভিভ্যাক্স ম্যালেরিয়া, এই জায়গাটা, এই ছকটা অনেক অনেক ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন আসছে এখান থেকে। দেখো প্লাজমোডিয়ামের বিভিন্ন প্রজাতি থেকে যে বিভিন্ন রোগ, কোনটা দিয়ে কি রোগ, এটা আমরা একটু এভাবে মনে রাখবো, এটা অনেক আসে রোগের নামটা। দেখো ফ্যালসিপারাম অনেক বড় নাম, ম্যালেরিয়া কি একটা পরজীবী, তো এই পরজীবী প্লাজমোডিয়ামের একটা পরজীবী, তো এইগুলা দিয়ে মানুষের মানে জ্বর হয়, বহুত কাহিনী ঘটায়। দেখো ফ্যালসিপারাম এত বড় একটা নাম, কি হবে, ম্যালিগন্যান্ট, বড় রোগ, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, কি রোগ, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, বড় একটা রোগ করবে, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। ওভালি, ওভাল ছোট, তাহলে কি মাইল্ড ম্যালেরিয়া, ছোট মৃদু ম্যালেরিয়া, মাইল্ড ম্যালেরিয়া, ঠিক আছে, ওভাল মাইল্ড, ছোট ছোট। ভিভ্যাক্স ভ, দেখছো ভ, তাহলে ব ব ভ, বিনাইন, হ্যাঁ বিনাইন, তাহলে ভিভ্যাক্স বিনাইন, ব ভ, হ্যাঁ এভাবে মনে রাখবা। তাহলে ভিভ্যাক্স দিয়ে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, ওকে। আর লাস্টে প্লাজমোডিয়াম ম্যালেরিয়াই, এটা দিয়ে কি কোয়ার্টান ম্যালেরিয়া। তাহলে দেখো তোমার যখন সবগুলা হয়ে যাবে, ফ্যালসিপারাম বড় নাম, বড় রোগ, ম্যালিগন্যান্ট, ওভাল ছোট নাম, ছোট রোগ, মাইল্ড, ভিভ্যাক্স বিনাইন, ব ভ, আর বাকি থাকে কি ম্যালেরিয়া, তাহলে এটা কি কোয়ার্টান ম্যালেরিয়া, ঠিক আছে, কোয়ার্টান ম্যালেরিয়া। ওকে, তাহলে এইটা হচ্ছে ওদের মন রাখবা। আর ওগুলা জ্বরের প্রকৃতি এত ঘন্টা পর পর, এটা তেমন একটা আসে না এমসিকিউতে তোমাদের। এই যে কোন জীবাণু দিয়ে কোন রোগ হয়, এটা সবচেয়ে বেশি আসে। ভাইয়া একটু ট্রিকটা বলে দিলাম তোমাদেরকে, তোমরা এটা একটু ভালো করে পড়বা এই জায়গাটা। ওকে, এরপরে আমরা যদি এইদিকে যাই, দেখো এখান থেকে অনেক ইতিহাসের কথা বলা হয়েছে। এত ইতিহাসের কিছু জানার নাই এখানে, এসব মানে ইতিহাস এইচএসসি বা আমাদের বোর্ডে কোনো কলেজের এমসিকিউতে সহজে দেয় না। তো আমরা যেটা দেখবো অ্যানোফিলিস মশকিরা, কি দেখবো, অ্যানোফিলিস মশকিরা সাধারণত এই রোগের বিস্তার ঘটায়। অ্যানোফিলিস মশকি, আবার মশা না, মশকি মহিলা। তাহলে আমরা দেখলাম ডেঙ্গু হচ্ছে এডিস, আর এটা কি অ্যানোফিলিস মশকি। ওকে, অ্যানোফিলিস মশকির মাধ্যমে ম্যালেরিয়ার পরজীবী একটা থেকে একটা ছড়ায়। এখন এই রোগের লক্ষণে যখন আমরা যাব, ইনিশিয়ালি জ্বর টর থাকবে, অনেক জ্বর, 104 থেকে 106, কাঁপুনি থাকবে, এগুলো থাকবে। এবং একটা জায়গা থেকে এমসিকিউটা একটু খেয়াল করো, এই যে রোগের চূড়ান্ত পর্যায়ে, একদম লাস্ট স্টেজে কি হয়, লাস্ট স্টেজে রোগীর এই যে প্লীহা, আমাদের এই পাশে একটা অঙ্গ থাকে প্লীহা, ওকে, এই প্লীহা অঙ্গটা থেকে লাইসোলেসিথিন নামক পদার্থ নিঃসৃত হয়, যা অনেক স্বাভাবিক রক্তকণিকা ধ্বংস করে। কি করে, অনেক স্বাভাবিক রক্তকণিকা ধ্বংস করে, এটার কথা বলছে। তাহলে এটা কি লাইসোলেসিথিন, এই কাজটা। এখন দেখো পরজীবী এই যে হিমোলাইসিন, এখান থেকে লাইসোলেসিথিন বের হয় প্লীহা থেকে, যেটা কি করে আমাদের আরবিসি লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে। তাহলে খারাপ হইল না, আমার আরবিসি লোহিত রক্তকণিকা কমতেছে। আবার একই সাথে দেখো পরজীবীর হিমোলাইসিন, লাইসিন মানে কি ভাঙা, হিমো মানে রক্ত, তাহলে এই যে পরজীবী হিমোলাইসিন একটা অ্যান্টিবডি উৎপন্ন করে, এটাও কি লোহিত রক্তকণিকাগুলোকে ধ্বংস করে। নামের মধ্যেই আছে হিমোলাইসিন, লাইসিন লাইসিস ভাঙা, হিমো রক্ত, তাহলে আরবিসি লোহিত রক্তকণিকাগুলোকে সে ভেঙে দেয়। এভাবে করে ম্যালেরিয়ার জন্য আমাদের যেটা দেখা যায়, যে আমাদের লোহিত রক্তকণিকা কমতে কমতে অনেক কমে যায়, অ্যানিমিয়া হয় আমাদের, ঠিক আছে। তাহলে আরবিসি কমতে থাকে। তো এগুলো কেন ঘটলো, কোনটা থেকে কোনটা বের হয়, এটা এমসিকিউতে মনে রাখবা, লাইসোলেসিথিন, হিমোলাইসিন। এখন ম্যালেরিয়ার যখন এগুলা, ম্যালেরিয়ার এই পার্টটা তোমার যখন তুমি সিকিউ পড়বা, সিকিউ পারলে তোমার মোটামুটি এমসিকিউটাও পারা যায়। তাও আমি একবার বলে দিচ্ছি যে ম্যালেরিয়ার ধাপগুলো কিন্তু আমাদের সিকিউতে প্রচুর আসে। সো ম্যালেরিয়া থেকে সিকিউ পড়তে হবে ধাপগুলো। তো ম্যালেরিয়ার পরজীবী একটু খেয়াল করো, ওর কয়টা ধাপ, মানে ওর কয়টা দেহকে ব্যবহার করে, দুইটা পোষক দেহ, একটা মানুষকেও ব্যবহার করে, মশকিকেও ব্যবহার করে। তো মানুষের মধ্যে সে কি করে, সে অযৌন জনন ঘটে। তাহলে মানুষের ভিতরে সে কি করে, অযৌন জনন ঘটায়, এজন্য মানুষেরকে বলা হয় ওর মাধ্যমিক পোষক। আর মশকির দেহে সে কি করে,
যৌন জনন ঘটায়। তো মশকির ভিতরে সে যৌন জননটা ঘটাচ্ছে, যৌন জনন ইম্পর্টেন্ট, এজন্য মশকিকে বলা হয় ওর নির্দিষ্ট পোষক, মানে মেইন। কি বলছে, যেটা তার মেইন, যেখানে যৌন জনন হয়, এটা হচ্ছে মশকি। মশকি হচ্ছে তার নির্দিষ্ট পোষক, আর মানুষ হচ্ছে তার মাধ্যমিক পোষক, মানে সেকেন্ডারি, পরেরটা। ঠিক আছে, কারণ মানুষের দেহে সে কি করে, অযৌন জনন করে, এখানে ওই জাইগোট তৈরি হয় না, যৌন জননটা মানুষে হয় না। ওকে, এখন দেখো এই জায়গায় একটু ছকে যদি তুমি পড়ো, আমরা যদি বলি ওর দেহর মানে ওর ভাগটা, ম্যালেরিয়ার জীবন চক্রটা কিভাবে ভাগ করছে। তো মানব দেহে অযৌন জনন, ওইখানে যৌন জনন, ওকে ফাইন। আর মানব দেহে সে দুইটা জায়গায় আক্রমণ করে। কয়টা জায়গায় আক্রমণ করে, দেখো দুইটা জায়গায়। একটা হচ্ছে এই যে হেপাটিক সাইজোগনি, আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক। তার মানে সে আগে যকৃতে আক্রমণ করে, তারপরে সে কোথায় যায়, আরবিসি মানে লোহিত রক্তকণিকায়, এরিথ্রোসাইট মানে কি লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে, প্রথমে যকৃতে তারপরে লোহিত রক্তকণিকায়। ওকে, তো দেখো খেয়াল করো এখানে ভালো করে, এমসিকিউ গুলা কিভাবে এইখান থেকে আসে, ধাপগুলো থেকে এমসিকিউ আসে। প্রথমে যখন একটা মশা কামড় দিল তোমাকে, অ্যানোফিলিস মশকি, ওটা কামড় দিল, কামড় দিলে কি হবে, ওইখানের ওই মশকির লালা থেকে একটা জীবাণু আসবে, পরজীবী। ওই জীবাণুটা কি, স্পোরোজয়েড। যে প্রথম প্রবেশ তোমার দেহে, প্রথম ম্যালেরিয়ার যেই জীবাণুটা প্রবেশ করলো সেটা হচ্ছে স্পোরোজয়েড। সে ঢুকে তোমার রক্তে ঢুকে সে কোথায় গেল, যকৃতে গেল। তো যকৃতে গিয়ে দুইটা ধাপ হয়, একটা প্রি এরিথ্রোসাইটিক, একটা এক্সো এরিথ্রোসাইটিক, দুইটা ভাগে ভাগ হলো। তাহলে যকৃতে গিয়ে ওখানে দুইটা চক্র ঘটে। তো প্রি এরিথ্রোসাইটিকে দেখো, প্রথমে ওই যে স্পোরোজয়েড গেল যকৃত কোষে, গিয়ে স্পোরোজয়েড কিসে পরিণত হলো, ক্রিপ্টোজয়েড। এই ক্রিপ্টোজয়েড তারপরে কি হলো, সাইজন্ট, সাইজনটা ক্রিপ্টোমেরোজয়েড। এটা হইলো। তা আমি একটু ছবিটাতে এখানে যদি তোমাদের থাকে, ছবিটা আছে কিনা, ছবিটা এই জায়গায় নাই। ওকে, হ্যাঁ ছবিটা এই জায়গায় নাই, কারণ তোমাদের এমসিকিউ এর জন্য তো ছবি মানে সিকিউ, ওটা সিকিউতে লাগে, এই জন্য নেই। আচ্ছা, তাও আমি মেইন কথাগুলো বলে দিই তোমাদের। দেখো স্পোরোজয়েড, তারপরে কি ক্রিপ্টোজয়েড, সাইজন। সাইজন তো দশাটার মানে কি, এটা অনেক সময় প্রশ্ন আসে। সাইজন কি, অনেকগুলা নিউক্লিয়াস, এখানে অনেকগুলা নিউক্লিয়াস থাকবে, সাইজন। ঠিক আছে, তো স্পোরোজয়েড গ্র্যাজুয়ালি একটু বড় হইলো, ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোজয়েড থেকে একটা নিউক্লিয়াস থেকে অনেকগুলা নিউক্লিয়াস হলো, সাইজন। এই সাইজনটের অনেকগুলা নিউক্লিয়াস, প্রত্যেকটা আবার কি হবে, ক্রিপ্টোমেরোজয়েড হবে। প্রত্যেকটা কি হবে, ক্রিপ্টোমেরোজয়েড হবে, প্রত্যেকটা ক্রিপ্টোমেরোজয়েড হবে। আচ্ছা হইলো, হওয়ার পরে এইবার ওরা আবার যাবে কোথায়, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। ওরা আবার কোথায় যাবে, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো যখন গেল ওইখানে আরেকটা নতুন যকৃত কোষকে অ্যাটাক করলো, তখন ওইখানে গিয়ে আবার সাইজন্ট, আবার ওই সাইজন্ট হলো, বিভাজন হলো, মেটাক্রিপ্টোমেরোজয়েড হলো। ওকে, তারপরে ওই মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো আবার ভাগ হয়, ম্যাক্রো মাইক্রো ভাগ হলো। তো ওরা এইভাবে করে ওরা যকৃতকে ধ্বংস করলো। দেখো স্টেপটা কি, স্পোরোজয়েড, ক্রিপ্টোজয়েড, সাইজন, ক্রিপ্টোমেরোজয়েড। তারপরে আবার এখানে গিয়ে আবার নতুন যকৃত কোষে গিয়ে এক্সো এরিথ্রোসাইটিক শুরু করলো, সেখানে গিয়ে আবারও সাইজন, আবারও সংখ্যা বাড়লো, আবার সেখান থেকে কি তৈরি হলো, মেটাক্রিপ্টোমেরোজয়েড। এবার এইগুলা যকৃত কোষ থেকে বের হয়ে ওরা কোথায় আসবে, এরা চলে আসবে লোহিত রক্তকণিকায়। কোথায়, লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকা এবার যকৃতকে ধ্বংস করে লোহিত রক্তকণিকায় আসলো। আসার পরে এইখানে গিয়ে যেই চক্রটা শুরু হবে সেটাকে বলে এরিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, এইখানে গিয়ে তুমি ধাপগুলা দেখো কি কি হয়। তো প্রথমে এটা গেল, ওই মেরোজয়েড গেল, গিয়ে সে প্রথমে কি হয়, আস্তে আস্তে ট্রোফোজয়েড, একটু আকারে বড় হয়, ট্রোফোজয়েড হয় লোহিত রক্তকণিকায়। এগুলো আসে যে লোহিত এরিথ্রোসাইটিক সাইজোগনিতে প্রথম কি সে পরিণত হয়, মেরোজয়েড কিসে পরিণত হয়, ট্রোফোজয়েড। ট্রোফোজয়েডটা আস্তে আস্তে একটা আংটির মতো হয়, এরকম আংটি আকৃতির ধারণ করে, এটাকে বলে সিগনেট রিং। সিগনেট রিং, রিং মানে কি, আংটি। এরপরে আস্তে আস্তে ওইটা একটু অ্যামিবার মতো হয়, একটু কি হয়, একটু অ্যামিবার মতো আকৃতি হয়, এই যে এরকম পরজীবীটা, এটাকে বলে অ্যামিবয়েড ট্রফোজয়েড। অ্যামিবয়েড ট্রফোজয়েড। এরপরে সাইজন, সাইজন মানে কি, অনেকগুলা নিউক্লিয়াস হবে, এরকম অনেকগুলা নিউক্লিয়াস। এরপরে ওইটার চারপাশে একটু গোলাপের পাপড়ির মতো দেখায়, এটাকে বলে রোজেট। রোজেট গুলা থেকে তারপর আবার মেরোজয়েড, এরপরে গ্যামিটোসাইট। আলটিমেটলি এই লোহিত রক্তকণিকায় কি তৈরি হলো, গ্যামিটোসাইট তৈরি হয়েছে। পুং গ্যামিটোসাইট, স্ত্রী গ্যামিটোসাইট।
এরপরে আরবিসি কে ভেঙে ফেললো, আরবিসি কে ভেঙে এই গ্যামেটোসাইট গুলা রক্তে চলাচল করলো। তো এর মধ্যে একটা তথ্য আছে, সেটা হচ্ছে এই যে অ্যামিবয়েড ট্রোফোজয়েড ধাপে তোমার কি দেখা যায়, এরকম কিছু দানা দানা দেখা যায় ওর এখানে গায়ে। এই দানাগুলোকে বলে শাফনার দানা। হ্যাঁ, এই শাফনার দানা দেখা যায় অ্যামিবয়েড ট্রোফোজয়েড ধাপে। এটা কিন্তু আসে পরীক্ষায়। কোন ধাপে? অ্যামিবয়েড ট্রোফোজয়েড ধাপে শাফনার দানা দেখা যায়, যেটা দিয়ে আমরা ম্যালেরিয়া শনাক্ত করতে পারি। আচ্ছা, এই শাফনার দানা দেখা গেছে, তার মানে তার ম্যালেরিয়া হইছে। হ্যাঁ, এটা আমরা শনাক্ত করতে পারি। ওকে, গেল এটা। এরপরে দেখো এইখান থেকে এই যে এগুলাই বলছে, এই ধাপগুলাই এখানে ব্যাখ্যা। তো তুমি এই যে আমি এই চ্যাপ্টারের পিডিএফটা তোমাদেরকে ডেসক্রিপশনে কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তো তোমরা সেখান থেকে ওইটা দেখে নিতে পারবা ভাইয়ার পুরো ব্যাপারটা। তো এখানে দেখো এগুলোর ব্যাখ্যায় তোমাদের এই সংখ্যাগুলা পড়বা না। হ্যাঁ, সংখ্যাগুলা পড়বা না, ধাপগুলা পড়বা, কোনটার পরে কি হয়েছে, কোনটার পরে কি হয়েছে। তো এজন্য আমি বলি যে এই যে ম্যালেরিয়ার ধাপটা, ওই যে তোমরা যখন সৃজনশীলের জন্য যেটা শিখো সেটা শিখলেই তোমাদের এমসিকিউটা হয়ে যাবে। জাস্ট ধাপগুলো আসে, জাস্ট তোমাদের ধাপগুলো দেয়। যেমন দেখো এই যে এরিথ্রোসাইটিক সাইজোগনিতে ট্রফোজয়েড, তারপরে সিগনেট রিং, তারপরে অ্যামিবয়েড ট্রফোজয়েড। এই অ্যামিবয়েড ট্রফোজয়েডে তোমার দেখো এই যে শাফনার দানাকে দেখে, অ্যামিবয়েড ট্রফোজয়েড দেখে ম্যালেরিয়া রোগ শনাক্ত হয়। দেখছো এই কথাটা? তাহলে শাফনার দানা দেখে এখানে শনাক্ত করা হয়। আচ্ছা, তারপরে সাইজন গেল, সাইজনের পরে এগুলো আস্তে আস্তে মেরোজয়েড হয়, মেরোজয়েড থেকে তারপর ওরা কি হয় তোমার হচ্ছে গ্যামেটোসাইট হয়। ওরা কি হয় আস্তে আস্তে এই যে পুং গ্যামেটোসাইট, স্ত্রী গ্যামেটোসাইট হয়। তোমাদের এই যে এইচএসসি লেভেলে আমাদের এই এমসিকিউ গুলা, বোর্ড মানে কলেজের পরীক্ষায় এমসিকিউ, এই যে সংখ্যা বলো, এর দৈর্ঘ্য বলো, এর তো খুব কম দেয়। ধাপগুলো আমাদের মেইন ইম্পর্টেন্ট, কারণ তোমরা ধাপগুলোই পারো না মেইন টাইমে। এখানে কিছু কিছু জায়গায় একটু লাগবে, যেমন মানুষের রক্তে, এটা মনে রাখো, মানুষের রক্তে গ্যামেটোসাইট কতদিন বাঁচে? 7 দিনের বেশি বাঁচে না। 7 দিন বাঁচবে, এর বেশি বাঁচে না রক্তে, কারণ গ্যামেটোসাইট গুলা থাকবে তোমার রক্তে চলতেছে, ওই পুং গ্যামেটোসাইট, স্ত্রী গ্যামেটোসাইট। এবার মনে করো আরেকটা অ্যানোফিলিস মশা কি তোমার দেহ থেকে রক্ত নিল, সে কি করলো তোমার দেহ থেকে তোমরা আবার কামড় দিল, রক্ত নিল। এবার এই গ্যামেটোসাইট গুলা মশকির পেটে চলে গেল না, মশকির পেটে চলে গেল। সো মশকির পেটে যাওয়ার পরে তারপরে ওই গ্যামেটোসাইট, পুং গ্যামেটোসাইট, ওরা আস্তে আস্তে শুক্রাণু তৈরি করবে, স্ত্রী গ্যামেটোসাইট ডিম্বাণু তৈরি করবে, শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট হবে। ওকে, আমরা দেখব এখানে একটু একটা তোমাদের এই যে সুপ্তিকালগুলা পড়া আছে, বলা আছে, একটু ভালো একটু দেখে যেতে পারো। হ্যাঁ, এটা আমি 2 স্টার দিব। অ্যাডমিশন অনেক আসে, অ্যাডমিশন অনেক আসে, তোমাদের এইচএসসি তে আমি তেমন একটা আসতে দেখি নাই, তবে তাও একটু পারলে এখন থেকে শিখে রাখলে ভালো, ভালো, বাট নট সো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো বাট এই যেগুলো দেখবা, দেখো ফ্যালসিপারাম 8 থেকে 15, একটু যেটা যত খারাপ সেটা তত কম দিন নেয়। ধরো ও অনেক খারাপ, ও তো অল্প দিনেই তোমার অবস্থা 12টা বাজায় ফেলবে। প্লাজমোডিয়াম ওভালি 11 থেকে 16 দিন, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স 12 থেকে 20 দিন, এগুলা প্লাজমোডিয়াম ম্যালেরিয়াই ও দেখো ও 18 থেকে 40 দিন লাগে। তো এগুলো একটু সুপ্তিকালগুলো একটু দেখে গেলে তোমাদের জন্য ভালো। আচ্ছা, এখন এই যে ম্যালেরিয়াতে দেখবা যখন আক্রমণ করে তারপরেই তোমার কি হয়? জ্বর। জ্বর কেন হবে? এটা একটা পয়েন্ট, জ্বর কেন হবে? তো জ্বর হয় হচ্ছে ওই যে পাইরোজেন নিঃসৃত হয় তোমার দেহে, কি হয় তখন? পাইরোজেন নিঃসৃত হয় শ্বেত রক্তকণিকা থেকে। এই পাইরোজেন গুলা তোমার মস্তিষ্কে গিয়ে টেম্পারেচার বাড়ায় দেয়, তখন তোমার বডি টেম্পারেচার বেড়ে যায়। তাহলে এটার পিছনে কারণ কি? একটা রাসায়নিক উপাদান যার নাম পাইরোজেন। এই পাইরোজেনের জন্য জ্বর হয়। ওকে, সো এগুলা কি হলো? মশার পেটে ঢুকলো, আর মশার পেটে ঢুকার পরে এই পুং গ্যামেটোসাইট, স্ত্রী গ্যামেটোসাইট, দুইটা মশার পেটে ঢুকলো। ওরা দেখো দুইটা প্রক্রিয়া ঘটবে, ওজেনেসিস, স্পার্মাটোজেনেসিস। তো স্পার্মাটোজেনেসিস মানে কি? শুক্রাণু তৈরি করবে। তো এখানে দেখো ওর যেটা বলে যে এই যে শুক্রাণু যে তৈরি হয় পুং গ্যামেটোসাইট, এই প্রক্রিয়াটাকে বলে এক্স ফ্লাজেলেশন। কি বলে? এই যে শুক্রাণুটা যে ফাইনালি তৈরি হবে, এই তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলে এক্স ফ্লাজেলেশন। অনেকবার আসছে, এটা ভালো করে পড়বা। এক্স ফ্লাজেলেশন এটা কি? এটা হচ্ছে এটা শুক্রাণু তৈরির প্রক্রিয়া। ফার্স্টে পুং গ্যামেটোসাইট আস্তে আস্তে সাইটোপ্লাজমীয় অভিক্ষেপ হয়, ওই অভিক্ষেপগুলো আস্তে আস্তে কি হয়? শুক্রাণু হয়। তো ওই যে যখন শুক্রাণু হয়, এই প্রক্রিয়াটাকে বলে এক্স ফ্লাজেলেশন। এটা মনে রাখবা। হ্যাঁ, শুক্রাণু তৈরি প্রক্রিয়া, এই তথ্যটা আসে, শুক্রাণু তৈরি প্রক্রিয়া হইল, শুক্রাণু হইল, ভালো। এবার কি? এই মশার পেটের মধ্যে আবার ডিম্বাণুও তৈরি হবে। তো ওজেনেসিস, এই যে দেখো ডিম্বাণু তৈরি হবে। তো এখানে একটা রিসেপশন কোণ থাকে, ঠিক আছে, নিষেক শঙ্কু,
এটা বলে নিষেক শঙ্কু, রিসেপশন কোণ। এই রিসেপশন কোণে তোমার কি হয়, এইভাবে রিসেপশন কোণে তোমার একটা নিষেক শঙ্কু এখানে শুক্রাণু এসে নিষিক্ত করে, শুক্রাণু এসে এইখানে নিষিক্ত করে। ওকে, দুইটা জাইগোট হলো। জাইগোট কি? ডিপ্লয়েড। ডিপ্লয়েড হয়ে গেল না? এই জাইগোটটাই যে জাইগোট হলো, জাইগোটের পরে কি হয়? জাইগোটটা আস্তে আস্তে উওকিনেট হয়। উওকিনেটটা কিসে পরিণত হয় বলো তো? উওকিনেট, উওসিস্ট। তাহলে এরাও ডিপ্লয়েড, এরাও ডিপ্লয়েড, উওসিস্ট ডিপ্লয়েড। এখন বলা হয় যে এই সংখ্যাটা আসে মশকির ক্রপ। ক্রপ মানে কি? ওই যে ওর পেট, থলি, থলিটা পেটের, যেটার ভিতরে এই যে এত কিছু ঘটছে, জনন হয়েছে, এই ক্রপের প্রাচীরে উওসিস্ট কয়টা থাকে? 50 থেকে 500টা উওসিস্ট দেখা যায়। কতগুলা? 50 থেকে 500টা উওসিস্ট ওর এইখানে দেখা যায়। তাহলে কতগুলা? এই যে উওসিস্ট, ওই যে ক্রপ, এটা হচ্ছে তার মশার পেট, এগুলা দেখো উওসিস্ট। এবার এই উওসিস্টে মায়োসিস বিভাজন হয়। উওসিস্টে কি হয় বলতো? মায়োসিস বিভাজন হয়। তো উওসিস্টে যখন মায়োসিস বিভাজন হয়, এই যে দেখো এইখানে কি হয়, মায়োসিস বিভাজন হবে, তখন ওরা হ্যাপ্লয়েড স্পোরোজয়েড তৈরি করে। এরা কি করে? এই যে স্পোরোজয়েড তৈরি হয়। তাহলে এই যে উওসিস্ট, উওসিস্টে মায়োসিস বিভাজন ঘটবে, মায়োসিস, সেখান থেকে তারা কিসে পরিণত হবে? উওসিস গুলা পরিণত হয় স্পোরোজয়েড, স্পোরোজয়েডে পরিণত হয়। স্পোরোজয়েডটা কেমন? হ্যাপ্লয়েড। স্পোরোজয়েডটা হ্যাপ্লয়েড, ঠিক আছে? স্পোরোজয়েড হ্যাপ্লয়েড। তো এইটা গেল, ঠিক আছে? স্পোরোজয়েড হ্যাপ্লয়েড হয়ে গেল। এখন আসো এই জায়গায় ম্যালেরিয়ার, যে এগুলা থেকে তোমাদের আর কিছু আসে না, কতদিন বাঁচে মানে দেখে গেলে দেখে যেতে পারো, বাট নট দ্যাট মাচ নিডেড। ম্যালেরিয়ার প্রতিকার কিভাবে তুমি কি করতে পারো? লার্ভা পিউপা ধ্বংস করতে পারো। এই যে সালফার ডাইঅক্সাইডের ফগিং মেশিনে কি করে, একটা ধোঁয়া দেয় না, মশা মারার জন্য, মশাকে মেরে ফেলতে পারো, এগুলোর কথা বলছে। একটা বিশেষ ঔষধ আছে ম্যালেরিয়ার, একটা ঔষধ, সেটাকে বলে কুইনাইন। কি ঔষধ? কুইনাইন। এটা হচ্ছে ম্যালেরিয়া নিরাময়ের মূল ঔষধ, কুইনাইন জাতীয় ঔষধ। এটা খুবই কমন, এই তথ্যটা আসতে পারে যে কোন ধরনের ঔষধ ম্যালেরিয়ার ক্ষেত্রে দেওয়া হয়, কুইনাইন। এবং আরেকটা ভেরি কমনলি বলা হয় যেটা, সেটা হচ্ছে যে ম্যালেরিয়ার ভ্যাকসিন, যেটা আবিষ্কৃত ম্যালেরিয়ার টিকা ভ্যাকসিন, সেটা হচ্ছে মস্কুইরিক্স। ভেরি ইম্পর্টেন্ট, মস্কুইরিক্স। এটা ভালো করে অনেক সময় দেখে দিব যাবা, অনেক সময় এটা তোমারে দিতে পারে, একটু বলতে পারে এটা কি বলো তো, হ্যাঁ, তখন এই জিনিসগুলা জানবে। তো এই যে ভ্যাকসিন, কি কি কোন ঔষধ, কুইনাইন, এরপরে কি করা যায়, কিছু ধোঁয়া, সালফার ডাইঅক্সাইড, কিছু কেমিক্যাল দেওয়া যায়, ওগুলা মশা মারার জন্য। এগুলো হচ্ছে তার প্রতিকার। আর ম্যালেরিয়া থেকে বারবার বললাম কি ভাইয়া, ধাপগুলা, এরিথ্রোসাইটিক সাইটোকিনের ধাপগুলা কি কি? এখানে কি হইলো, এই যে জাইগোটের পরে উওকিনেট, উওসিস্ট, উওসিস্টে মায়োসিস বিভাজন হয়ে ওরা স্পোরোজয়েড তৈরি করলো। এই স্পোরোজয়েডটা লালা গ্রন্থিতে জমা থাকে, মশার লালা গ্রন্থিতে। এরপরে যখন আবার ওই মশাটা কাউকে কামড় দিবে, কোনো মানুষকে কামড় দিবে, ওই স্পোরোজয়েডটা মানুষের ভিতরে ঢুকায় দিবে। ওই স্পোরোজয়েড মানুষের ভিতরে ঢুকায় দিলে ওই স্পোরোজয়েড গিয়ে মানুষের যকৃতে চলে যাবে। এই যে আমাদের যকৃতে, ওইখানে গিয়ে একের পর এক কাহিনী করবে, সংখ্যা বাড়াবে। ওইখান থেকে তারপরে যাবে আমাদের রক্তের লোহিত রক্তকণিকায়, গিয়ে আবার ওটারে ধ্বংস করবে বিভিন্ন ধাপে ধাপে। এভাবে ধ্বংস করে লোহিত রক্তকণিকা থেকে সে কি তৈরি করবে? সে তৈরি করবে গ্যামেটোসাইট। এই গ্যামেটোসাইট তোমার রক্তে চলাচল করবে। তখন আবার আরেকটা মশা কামড় দিলে, মশা যখন রক্তটা নিবে, রক্ত খায় না মশা, রক্ত নিলে ওই গ্যামেটোসাইটগুলো মশার পেটে চলে গেল। ওই গ্যামেটোসাইটগুলা এবার মশার পেটে গিয়ে শুক্রাণু তৈরি করলো, এক্সফ্লাজেলেশন প্রক্রিয়ায় শুক্রাণু। এরপর ওদিক দিয়ে ডিম্বাণু তৈরি হলো ওর ভিতরে। তো শুক্রাণুটা ডিম্বাণুতে গিয়ে নিষেক করলো জাইগোট, আবার জাইগোট থেকে উওকিনেট, উওকিনেট থেকে উওসিস্ট। এইভাবেই চলতে থাকে পুরো জিনিসটা, বুঝছো? এইটা হচ্ছে ম্যালেরিয়া। তো ম্যালেরিয়া এগুলো আসে কোনটা থেকে কোন রোগ হয়, কোন পরজীবী থেকে কোন রোগ হয়, এটা আসে। সংখ্যাগুলা এই যে বললাম, সুপ্তিকালটা মাঝে মাঝে আসতে পারে। আর ভাইয়া যে এক দুইটা সংখ্যার কথা বলছি, সেগুলো একটু কমনলি আসে। এছাড়া সংখ্যা দিয়ে বেশি এমসিকিউ খুব একটা আসে না, বিজ্ঞানী নিয়ে এত আসে না। ওই ন্যানোমিটার, মাইক্রোমিটার, এসব সংখ্যা, দৈর্ঘ্য, প্রস্থ, নট দ্যাট মাচ নিডেড। যেগুলো ভাইয়া বলেছি উদাহরণ সহ, ভাইয়া অনেক ট্রিক শিখাই দিছি, কিভাবে মনে রাখবা, কোন জিনিসগুলো বেশি আসে, কিভাবে আসতে পারে প্রশ্ন, আমি এটা বলে দিছি। সো আমার মনে হয় এই যে 1 ঘন্টার 1.5 ঘন্টারও কম সময়ে একটা লেকচার, এই লেকচারটা যদি তোমরা কমপ্লিট করতে পারো, ভাইয়া এমসিকিউ এর এই চ্যাপ্টারে তোমার কোনো জায়গার এমসিকিউ ইনশাল্লাহ তুমি আটকাবা না। আমার কাছে মনে হয় এটা 90 থেকে
95% বা 100%, 90 থেকে 100% এমসিকিউ কভারড আপ। ঠিক আছে, সো এই ক্লাসগুলো তোমরা আশা করি ভাইয়ের প্রতি তোমরা ক্লাস করে উপকৃত হলে ভাইকে থ্যাংক ইউ জানাও, কমেন্ট করো এবং ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিও। আর দেখা হবে হৃদয় ভাইয়ের সাথে অ্যাডমিশন প্রোগ্রাম এবং একাডেমিক প্রোগ্রামগুলোতে। ভাইয়ের বায়োবস থাকে, মেডিকেল অ্যাডমিশন কোর্স থাকে, এইচএসসির পরে বা যে কোনো সময় তোমাদের প্রস্তুতি নিতে হলে ভাইয়ের সাথে যুক্ত হতে পারো। আল্লাহ হাফিজ।